আসসালামু আলাইকুম, সবাইকে রবি 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 অর্থাৎ জ্যামিতিক আলোক বিজ্ঞানের হচ্ছে সেকেন্ড লাইভ ক্লাস। তো এর আগেও আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপর প্রথম লাইভ ক্লাস নিয়েছিলাম, তো সেটারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় লাইভ ক্লাস। তো সমস্যা নেই, তোমরা অবশ্যই আমাদের হচ্ছে এই ক্লাসের শেষে আমাদের এই পোস্টের বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা লাইভ 1 এর লিংকটা পেয়ে যাবা। ওকে, তাহলে সহজেই তোমরা লাইভ 1 দেখে ফেলতে পারবা, আর লাইভ 2টাও তোমরা তো দেখছোই। তো অবশ্যই লাইভ 2টা দেখার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যাতে লাইভ 1টা দেখে নাও, কারণ যেহেতু আমরা সিরিয়ালি চ্যাপ্টারটা টপিক ওয়াইজ বা সিকোয়েন্স ওয়াইজ আমরা শেষ করব বা কভার করব, তো এই জন্য লাইভ 1টা দেখাটা খুব বেশি প্রয়োজন। তো তোমরা কমেন্টে জানাই দাও ঝটপট যে তোমরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে লাইভ ক্লাসে সংযুক্ত হচ্ছো, আর একটু কমেন্টে জানাই দাও যে তোমরা কে কোন স্কুল বা কলেজ থেকে আসলে এই লাইভ ক্লাসটা দেখছো। ওকে, তো আমি একটু দেখি তোমরা বাংলাদেশের কে কোন প্রান্ত বা কে কোন কলেজ বা স্কুল থেকে জয়েন করছো, আমি একটু তাদের নামগুলো একটু পড়ি, তোমরা একটু অবশ্যই কমেন্টে জানাই দাও। হ্যাঁ, আর একটু বলো যে ঠিক মতন লাইভটা দেখা যাচ্ছে কিনা আর আমার ভয়েসটা ঠিক মতন শোনা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা, তো আমরা একটু দেখি আমার সাথে কারা কারা যুক্ত আছে। আমার সাথে হচ্ছে ওকে, মহেশপুর শেখ নাইম ইসলাম মহেশপুর কলেজ থেকে, তারপর হচ্ছে মাহবুব আর শান্ত হচ্ছে, যারা যারা সালাম দিচ্ছ প্রত্যেকেই ওয়ালাইকুম সালাম। তাসফিয়া সুলতান আমার সাথে কানেক্টেড আছে, ফেরদৌস শাম্মী রাজশাহী থেকে, রুবায়েত রোজেন বাপন সালাম দিচ্ছ, ওয়ালাইকুম সালাম। আয়েশা আক্তার হচ্ছে কেমন আছেন জিজ্ঞেস করছো, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? হিমেল গোস্বামী রেগুলার স্টুডেন্ট আমাদের, আই এম দ্য ব্যাক বেঞ্চার। ওকে, তারপর হচ্ছে জেমস মাউন্ট, আচ্ছা বিএফ শাইন কলেজ থেকে, আলমগীর কবির হচ্ছে আমার সাথে যুক্ত আছে, আয়েশা আক্তার নরসিংদী সরকারি কলেজ থেকে, তাহমিদ ড্যানিয়েল হচ্ছে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে, সে হচ্ছে 20 ব্যাচ। আমাদের সাথে যুক্ত আছে জোহানা হোসেন, তিনিও অত্যন্ত রেগুলার একজন স্টুডেন্ট, উনি হচ্ছে ঢাকা বিকর্নেসা থেকে। আর রাতুল আমাদের সাথে সংযুক্ত আছে ঢাকা কলেজ থেকে। শাফি আলম সিথি অন্যতম রেগুলার একজন স্টুডেন্ট আমার সাথে সংযুক্ত আছে। সাইফ রহমান আমার রেগুলার ভিউয়ার। তারপর হচ্ছে ওকে, হিমেল গোস্বামী আমাদের সাথে কানেক্টেড আছে, হিমেল গোস্বামী। তারপর হচ্ছে ওকে, ঠিক আছে, আমাদের সাথে অনেক স্টুডেন্টস জয়েন করে ফেলছে। সাবরিনা জেনি, হাসান এনাম ভাই আমাদের সাথে সংযুক্ত আছে। তোমাদের হচ্ছে 10 মিনিট স্কুল ক্লাসরুম যে গ্রুপটা আছে, আমাদের হচ্ছে আরেকটা 10 মিনিট স্কুলের গ্রুপ, তো 10 মিনিট স্কুল ক্লাসরুম গ্রুপে হাসান এনাম ভাইয়া সহ আরো অনেক টিচারদের হচ্ছে ক্লাস হচ্ছে, লাইভ ক্লাসগুলো তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে। স্পর্শ মজুমদার হচ্ছে কুমিল্লা গভর্নমেন্ট কলেজ থেকে। ওকে, হৃদয় মিয়া চুয়াডাঙ্গা থেকে। ওকে, আমার সাথে অনেকেই যুক্ত আছে। ওকে, নাইম ফেরদৌস অর্পিতা বলছে ক্লাস 10 এর একজন স্টুডেন্ট। ওকে, তো সমস্যা নেই, ক্লাস 10 এর স্টুডেন্টরাও এটা দেখলে আশা করি বুঝবে, হ্যাঁ, যে আমি আলো চ্যাপ্টার তো ক্লাস 10 এও আছে, 9 10 এও আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। আমার সাথে হুমায়রা জাহান বিকমনেসা থেকে। ওকে, আচ্ছা, তো আমরা শুরু করি আমাদের ক্লাসটা। তো মোটামুটি অনেকেই সংযুক্ত হয়ে গেছো, তো তোমরা লাইভ ক্লাসটা দ্রুত একটু শেয়ার করে দাও, কারণ শুরুতে যদি তুমি লাইভ ক্লাসটা শেয়ার করো তাহলে শুরু থেকে তোমার বন্ধুরাও লাইভ ক্লাসটা জয়েন করতে পারবে এবং লাইভ ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারবে। তো যখন তোমার বন্ধু শুরু থেকে লাইভ ক্লাসটা দেখবে তখন তোমার বন্ধুরও অনেক উপকার হবে, আর তুমি তো লাইভ ক্লাসটা দেখছোই, তো তোমার তো উপকার হবেই। তাহলে এবার আমরা বলবো যে শুরুতেই তোমরা লাইভ ক্লাসটা শেয়ার করে দিও। ওকে, আচ্ছা, তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে ফেলি। তো মেইনলি আমি প্রথমে একটা ম্যাথ প্রবলেম সলভ করাবো। এই ম্যাথ প্রবলেমটা হচ্ছে আমরা লাইভ 1 এ যা যা শিখছিলাম বা লাইভ 1 এ আমরা যে কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম বা লাইভ 1 থেকে অর্জিত যে জ্ঞান, সেই জ্ঞানটা কাজে লাগাই আমরা আসলে এই ম্যাথ প্রবলেমটা সলভ করব। ওকে, এই ম্যাথ প্রবলেমটা আমরা সলভ করব। তাহলে আমরা শুরু করি। তো আমাদের এই ম্যাথ প্রবলেমটা কি বলছে, এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ প্রবলেম, লাইভ 2 এর প্রথম ম্যাথ প্রবলেম। আর এটা কি টাইপের ম্যাথ প্রবলেম, লাইভ 1 এ আমরা যে কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম বা যেই হচ্ছে যে থিওরিগুলো আমরা পড়েছিলাম সেই থিওরিগুলোর আলোকে হচ্ছে আমাদের একটা ম্যাথ। ওকে, আচ্ছা, তো আমরা শুরু করি। তো আমাদের এখানে কি আছে দেখো, আমাদের এখানে একটা পানি দেওয়া, এই আর আশেপাশে হচ্ছে বাতাস। হ্যাঁ,
তো একটা আলোক রশ্মি দেখো নীল কালারের আলোক রশ্মি বায়ু থেকে পানিতে আগমন করছে, নীল কালারের আলোক রশ্মি বায়ু থেকে পানিতে আগমন করছে। তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে আপতিত রশ্মি, এটাকে আমরা বলতে পারি কি বলতো, আপতিত রশ্মি। তো কি হচ্ছে বলতো, বায়ু থেকে পানিতে একটা আলোক রশ্মি আপতিত করার চেষ্টা করছে। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে যে উপরের চিত্রে থিটা এর মান কত হলে আলোক রশ্মি বি বিন্দু দিয়ে আপতিত হবে না, এখানে প্রতিসরিত হবে না, আলোক রশ্মি বি বিন্দু দিয়ে প্রতিসরিত হবে না, আলোক রশ্মি বি বিন্দু দিয়ে প্রতিসরিত হবে না। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। হ্যাঁ, এটা আমাদের কোশ্চেন, প্রতিসরিত হবে না মানে হচ্ছে এই থিটার মানটা কত হলে আলোক রশ্মি বি বিন্দু দিয়ে প্রতিসরিত হবে না, এটা আমাদের কোশ্চেন। ওকে, থিটার মানটা কত হলে আলোক রশ্মি বি বিন্দু দিয়ে কি হবে না বলো তো, প্রতিসরিত হবে না। ওকে, তাহলে এবার খেয়াল করো, আমি একটু বলি। তো আমাদের আলোক রশ্মি বায়ু থেকে পানিতে আসার চেষ্টা করতেছে, খেয়াল করো, বায়ু থেকে পানিতে আসার চেষ্টা করছে। তো আমরা সলিউশনে চলে যাই, সলিউশনে। তো আমাদের এখানে কি বলা আছে চিত্রের মধ্যে, খেয়াল করো, আমাদের এখানে এরকম একটা লাইন টানা আছে, খেয়াল করো, এই যে লাইনটা। আচ্ছা, তো এই লাইনের ডান সাইডে হচ্ছে পানি, খেয়াল করো, এই লাইনের ডান সাইডে পানি মাধ্যম, এই লাইনের বাম সাইডে বায়ু মাধ্যম। তো খেয়াল করো আমি কি বলতেছি, এটা এমন একটা লাইন, এই লাইনের ডান সাইডে পানি মাধ্যম, আবার এই লাইনের বাম সাইডে বায়ু মাধ্যম। তো আমরা বলছিলাম যে লাইনটা দুটো মাধ্যমকে সেপারেট করে, সেই লাইনটাকে আমরা বলি হচ্ছে বিভেদ তল বা সারফেস। এই লাইনটাকে আমরা ইংলিশে বলি সারফেস, বাংলায় বলি বিভেদ তল। তাহলে এই লাইনটাকে আমরা চাইলে কি হিসেবে ট্রিট করতে পারবো বলতো, বিভেদ তল হিসেবে আমরা ট্রিট করতে পারবো বা বিবেচনা করতে পারবো। কেন এই লাইনটা বিভেদ তল, কেন? কারণ এই লাইনের দুই সাইডে দুটো ভিন্ন মাধ্যম আছে, এই লাইনের এই সাইডে পানি মাধ্যম আর এই লাইনের এই সাইডে হচ্ছে বায়ু মাধ্যম। তো এমন একটা লাইন যেই লাইনের দুই সাইডে দুটো ভিন্ন মাধ্যম, সেই লাইনটাকে আমরা বলি হচ্ছে বিভেদ তল, সেই লাইনটাকে আমরা কি বলি বলতো, বিভেদ তল হিসেবে বিবেচনা করি। ওকে, তাহলে এবার খেয়াল করো, আমার সাথে শামীম জালালউদ্দিন যুক্ত হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকে মেনশন দিচ্ছ বিভিন্ন ফ্রেন্ডসকে যারা রেগুলার স্টুডেন্ট, প্রত্যেকেই থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক তোমাদের ভালোবাসা এবং অনেক অনেক তোমাদের হচ্ছে এরকম অনুপ্রেরণার মাধ্যমেই তোমাদেরকে ক্লাস নিতে আমি অনেক উদ্বুদ্ধ হই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে খেয়াল করো কি বললাম, এটা আমাদের বিভেদ তলের দুই সাইডে দুটো ভিন্ন মাধ্যম আছে। আচ্ছা, তো আমাদের একটা আলোক রশ্মি দেখো বায়ু মাধ্যম থেকে আপতিত হচ্ছে, একটা আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে আপতিত হচ্ছে। তো লাইক দিস, ওকে, এই রকম ভাবে একটা আলোক রশ্মি আপতিত হচ্ছে বায়ু মাধ্যম থেকে একটা আলোক রশ্মি আপতিত হচ্ছে। আচ্ছা, তো খেয়াল করো, এই যে এটা কি আমাদের আপতিত রশ্মি, বা এটাকে আমরা বলতে পারি ইনসিডেন্ট রে, এটাকে আমরা বলতে পারি কি বলতো, ইনসিডেন্ট রে। অনেকে আসছে ইংলিশ ভার্সনের, তো বলি এটা আমাদের আপতিত রশ্মি, যাকে হচ্ছে আমরা ইংলিশে বলি ইনসিডেন্ট রে। ওকে, যে আলোটা হচ্ছে বিভেদ তলের উপর আপতিত হচ্ছে। আচ্ছা, তো এই পয়েন্টটা খেয়াল করো, ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি বিভেদ তলের যেই পয়েন্টে ছেদ করলো, আপতিত রশ্মি বিভেদ তলের যেই বিন্দুতে ছেদ করলো, ওই বিন্দুকে আমরা বলি হচ্ছে আপতন বিন্দু। ওই বিন্দুকে আমরা কি বলি বলতো, আপতন বিন্দু বলি। ওকে, হ্যাঁ, ওই বিন্দুকে আমরা বলি হচ্ছে আপতন বিন্দু। ওকে, আচ্ছা, আচ্ছা, তবে খেয়াল করো, এবার এটা হচ্ছে আপতন বিন্দু। তো নিয়মটা হচ্ছে আপতন বিন্দুতে আমরা বিভেদ তলের উপর একটা লম্ব অঙ্কন করি, আপতন বিন্দুতে আমরা বিভেদ তলের উপর একটা লম্ব অঙ্কন করি। তো মনে মনে আমরা একটা লম্ব অঙ্কন করি, এই যে দেখো, মনে মনে আমরা আপতন বিন্দুতে বিভেদ তলের উপর একটা লম্ব অঙ্কন করলাম। এই লম্বকে আমরা বলি হচ্ছে অভিলম্ব, অভিলম্বকে আমরা প্রকাশ করি n দ্বারা। ওকে, তো খেয়াল করো নিয়মটা কি, আপতন বিন্দুতে বিভেদ তল বা
সারফেসের সাথে কি করে একটা লম্ব ড্র করতে হয়, এই লম্বকে আমরা বলি হচ্ছে অভিলম্ব, যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। অভিলম্বের ইংলিশ টার্ম হচ্ছে তোমার নরমাল। ওকে, তাহলে আপতন বিন্দুতে বিভেদ তলের উপর বা সারফেসের উপর লম্ব আঁকা হয়, এই লম্বকে আমরা বলি অভিলম্ব। ওকে, আচ্ছা এতটুকু আমরা বুঝলাম, এতটুকু আমরা অবশ্যই বুঝলাম। ওকে, এতটুকু আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, এটা আমার নীলটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি, আর এটা আমাদের অভিলম্ব। আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা বলি হচ্ছে আপতন কোণ। আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা বলি আপতন কোণ। তো এই অ্যাঙ্গেলটাকে আমি প্রকাশ করলাম θ1 দ্বারা। তো θ1 কে আমরা বলতে পারি হচ্ছে, বা থিটা দ্বারা আমাদের প্রকাশ করছে, তো থিটাকে আমরা বলতে পারি হচ্ছে আপতন কোণ। তো লিখে নাও, থিটা হচ্ছে এক্ষেত্রে আপতন কোণ। থিটা হচ্ছে এক্ষেত্রে কি বলতো আমাদের প্রথম পৃষ্ঠে আপতন কোণ, বা প্রথম বিভেদ তলের জন্য আমাদের আপতন কোণ হচ্ছে থিটা। তো থিটাকে আমরা আপতন কোণ হিসেবে বিবেচনা করতে পারি। আচ্ছা, তো খেয়াল করো আমাদের এখানে কি বলা আছে। আমাদের এখানে আমরা জানি মাধ্যম চেঞ্জ হলে লাইট বেন্ড করে। মাধ্যম চেঞ্জ হলে লাইট কি করে? বেন্ড করে, মানে বেঁকে যায়। আলোক রশ্মি তার রিয়েল বা অ্যাকচুয়াল গতিপথ থেকে কিছুটা বিচ্যুত হয়ে যায়, আমরা জানি। তো মাধ্যম যদি সেম থাকতো, এই আলোটা এই বরাবরই যেত, বাট মাধ্যম তো সেম নাই, মাধ্যম চেঞ্জ হয়ে গেছে। বায়ু মাধ্যম থেকে আলো পানি মাধ্যমে যাচ্ছে, বায়ু মাধ্যম থেকে আলো পানি মাধ্যমে যাচ্ছে। তো এখন কে ঘন মাধ্যম, কে হালকা মাধ্যম আমরা কিভাবে বুঝবো? বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা মিউ এ দ্বারা প্রকাশ করি। বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা মিউ এ দ্বারা প্রকাশ করলাম। তো মিউ এর ভ্যালু হচ্ছে আমাদের 1। মিউ এর ভ্যালু কত? 1। পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা মিউ ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তো পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম 1.33। লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম থামতে বললো আমাকে, মানে কোনো সমস্যা হচ্ছে? একজন কমেন্ট করছো থামতে, আমাদের কি দেখতে অসুবিধা হচ্ছে? একটু দেখি, তার একটু চেক করি। আমাদের নেটের একটু প্রবলেম হইতে পারে, বুঝছো? কারণ হচ্ছে এখন হচ্ছে আমরা সবাই বেশি নেটের উপর নির্ভরশীল, তো নেটে একটু মাঝে মাঝে ঝামেলা করতে পারে। আমাকে হঠাৎ করে থামতে বলা হয়েছে। আচ্ছা, তো এখন ঠিক আছে, আমি এটা চেক করছি। তো খেয়াল করো, বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমি মিউ এ দ্বারা প্রকাশ করলাম, বায়ু মাধ্যমের। আর বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? 1। পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা মিউ ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম। পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? 1.33, আমরা লাস্ট ক্লাসে জেনেছিলাম। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো, আচ্ছা তো এবার দেখো, এবার সেটা হচ্ছে যে এই যে দেখো এখান থেকে এটা আমাদের আপতিত রশ্মি। তো আলো যদি মাধ্যম চেঞ্জ না করতো, তাহলে আলো স্ট্রেট লাইন বরাবর চলে যেত, বাট মাধ্যম চেঞ্জ করলে আলোর বেগের চেঞ্জ হয়, আর আলোর বেগের চেঞ্জের কারণে আলো বেন্ড করে বা লাইট কি করে? বেঁকে যায়। তো আমরা জানি এটা কি বলতো, মিউ এ। বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্কের মানটা কম, পানি মাধ্যমের প্রতিসরণাঙ্কের মানটা বেশি। বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্কের মানটা কম, তাই বায়ু মাধ্যমটাকে আমি বলতে পারি হালকা মাধ্যম। আর পানি মাধ্যমের প্রতিসরণাঙ্কের মানটা বেশি, তাই পানি মাধ্যমকে আমরা বলতে পারি ঘন মাধ্যম। তো লাইট হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। তো আমরা জানি আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে, আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আলোক রশ্মি অভিলম্ব, খেয়াল করো, আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে, আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে গেলে প্রতিসরিত রশ্মি অভিলম্বের কাছে চলে আসে। প্রতিসরিত রশ্মি অভিলম্বের কাছে চলে আসে, মানে লাইক দিস। এইরকম করে ধরো, এরকম কোন পজিশনে আলোটা বেন্ড করে এমন কোন পজিশনে সে চলে যাবে। ওয়েট, আমি একটু দেখি, আমি একটু আঁকি ভালো করে। ওয়েট, আলোটা এই বরাবর যাওয়ার কথা ছিল, বাট আলোটা বেন্ড করে কি হবে বলতো? অভিলম্বের কাছ দিয়ে যাবে, মানে লাইক দিস, এই বরাবর যাবে। আমি এঁকে দিলাম, হ্যাঁ, অভিলম্বের কাছ দিয়ে আলোটা চলে গেল। হ্যাঁ, হালকা থেকে ঘন মাধ্যমে গেলে অভিলম্বের কাছে চলে
যায়, তো এইটা হচ্ছে আমাদের প্রতিসরিত রশ্মি। হ্যাঁ, একটু তো আমরা বুঝলাম যে হালকা থেকে ঘনতে গেলে অবিলম্বের কাছে চলে যায়, বা বলতে পারো এই সবুজ ডটেড লাইন আর এই যে অবিলম্ব এই দুইটার মাঝখান দিয়ে যায়, সবুজ ডটেড লাইন আর অবিলম্ব এই দুইটার মাঝখান দিয়ে যায়। তো মোটামুটি এই যে এখান থেকে বোঝা যায়, হ্যাঁ লাইট কিন্তু কি হচ্ছে বলতো, লাইট এই বরাবর যাওয়ার কথা ছিল, বাট আলোটা কি হচ্ছে বলতো অবিলম্বের কাছে বেন্ড করে চলে গেল। তো কাছে বেন্ড করে এই পয়েন্টে ধরলাম বি পয়েন্টে আলোটা আপতিত হলো। ওকে, আচ্ছা যাই হোক এই পর্যন্ত তো আমরা বুঝলাম, রাইট? আচ্ছা এই পর্যন্ত আমরা বুঝলাম। ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। তো এবার খেয়াল করো, তো এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি, এটা হচ্ছে আমাদের প্রতিসরিত রশ্মি বা রিফ্র্যাক্টেড রে। এটা আমাদের আপতিত রশ্মি আর এটা আমাদের প্রতিসরিত রশ্মি। কালো রশ্মিটা হচ্ছে আমাদের প্রতিসরিত রশ্মি বা রিফ্র্যাক্টেড রে, আর নীলটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি। তো খেয়াল করো, প্রতিসরিত রশ্মি বা রিফ্র্যাক্টেড রে নরমাল বা অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে আমরা বলি প্রতিসরণ কোণ। তো এইটাকে আমি বলতে পারি হচ্ছে প্রতিসরণ কোণ। রিফ্র্যাক্টেড রে বা প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে তাকে আমি বলি প্রতিসরণ কোণ। তাকে আমরা প্রকাশ করলাম হচ্ছে সে ফর এক্সাম্পল থিটা প্রাইম দ্বারা, তাকে আমরা প্রকাশ করলাম থিটা প্রাইম দ্বারা, সমস্যা নাই, তাকে আমরা প্রকাশ করলাম থিটা প্রাইম দ্বারা। এতটুকু আমরা বুঝলাম। ওকে, তার মানে খেয়াল করো এটা আমাদের ইনসিডেন্ট রে আর এটা আমাদের রিফ্র্যাক্টেড রে, আর লিখলাম, এটা আমাদের রিফ্র্যাক্টেড রে বা আর আমি লিখলাম। ওকে, আচ্ছা তারপরে একটু খেয়াল করো এখানে এইটাকেও কিন্তু আমরা বিভেদ তল বা সারফেস বলতে পারি। এইটাকে দেখো এই 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 যে রেখাটা বা এই লাইনটাকেও আমরা কি বলতে পারি, বিভেদ তল বলতে পারি। কেন বিভেদ তল বলি? কারণ বিভেদ তল এমন রেখা যে রেখা দুইটা মাধ্যমকে কি করবে বলতো, যে রেখা দুইটা মাধ্যমকে সেপারেট করবে। বিভেদ তল এমন রেখা যে রেখা দুইটা মাধ্যমকে সেপারেট করবে। তো এই রেখার দেখো উপরের মাধ্যমটা পানি মাধ্যম আর নিচে কি বাতাস না, নিচে বাতাস, আশেপাশে বাতাস। এই যে রেখা বা আনুভূমিক লাইন, এই আনুভূমিক লাইনের উপরেরটা হচ্ছে পানি মাধ্যম, নিচেরটা হচ্ছে বায়ু মাধ্যম বা এয়ার মাধ্যম। তো এই রেখাটাও দুইটা মাধ্যমকে সেপারেট করতেছে, উপরেরটা পানি মাধ্যম, নিচেরটা বায়ু মাধ্যম। তো যে রেখা দুইটা মাধ্যমকে সেপারেট করে সেটাকেও বিভেদ তল বলা যায়। তাহলে এটাও কিন্তু আমাদের একটা বিভেদ তল, এটাও কি বলতো আমাদের একটা বিভেদ তল। ওয়েট আমরা আঁকি, এটাও আমাদের একটা বিভেদ তল। এতটুকু আমরা বুঝলাম, এতটুকু কিন্তু আমরা বুঝলাম। ওকে, এনটা কি, এন তুমি একটু লেট করে আসছো, এন মানে হচ্ছে অবিলম্ব। ওকে, এন মানে অবিলম্ব, দেখে নিও, তুমি লেট করে আসছো, তুমি দেখে নিও আগে থেকে, প্রথম থেকে। ওকে, আচ্ছা তো খেয়াল করো সেটা হচ্ছে তাহলে এটা আমাদের বিভেদ তল। তাহলে বিভেদ, তাহলে খেয়াল করো এটাকে আমরা বলতে পারি সেকেন্ড বিভেদ তল, এটাকে আমরা বলতে পারি ফার্স্ট বিভেদ তল বা 1 নাম্বার বিভেদ তল, এটাকে আমরা বলতে পারি সেকেন্ড বিভেদ তল বা 2 নাম্বার বিভেদ তল। কেন এটার নাম বিভেদ তল, এই রেখাটার নাম কেন বিভেদ তল? কারণ এই রেখার দুই সাইডে দুইটা ভিন্ন মাধ্যম, এই রেখার উপরে হচ্ছে পানি মাধ্যম, এই রেখার নিচে হচ্ছে বায়ু মাধ্যম। তো যে রেখা দুটো মাধ্যমকে সেপারেট করে ওই লাইনটাকে আমরা বলি বিভেদ তল। আমরা বললাম এটা হচ্ছে আমাদের 2 নাম্বার বিভেদ তল আর এটা হচ্ছে আমাদের 1 নাম্বার বিভেদ তল। ওকে, আচ্ছা তো এবার খেয়াল করো, এবার 2 নাম্বার বিভেদ তলে কোন রশ্মি এসে আঘাত করতেছে, এই কালো রশ্মিটা। 2 নাম্বার বিভেদ তলে কোন রশ্মি এসে আঘাত করতেছে, এই কালো রশ্মিটা। 2 নাম্বার বিভেদ তলে কোন রশ্মি এসে আঘাত করতেছে, এই কালো রশ্মিটা। তো এই কালো রশ্মিটার নাম হচ্ছে আমাদের কি বলতো 2 নাম্বার সারফেসের জন্য কিন্তু আপতিত রশ্মি। কালো রশ্মিটা কিন্তু 2 নাম্বার সারফেসের বা 2 নাম্বার বিভেদ তলের জন্য কিন্তু আপতিত রশ্মি, বাট 1 নাম্বার সারফেসের জন্য এই কালো রশ্মিটার নামই কি বলতো, প্রতিসরিত রশ্মি। খেয়াল করতেছো, আমি আরেকবার বলি, কালো রশ্মিটার নাম কিন্তু দুইটা। 1 নাম্বার সারফেস থেকে কালো রশ্মিটা নির্গত হলো, 1 নাম্বার সারফেস বা 1 নাম্বার বিভেদ তল থেকে কালো রশ্মিটা বের হয়ে চলে গেল। তাই 1 নাম্বার সারফেসের জন্য কালো রশ্মিটা হচ্ছে আমাদের প্রতিসরিত রশ্মি। 1 নাম্বার সারফেসের জন্য কালো রশ্মিটা কি বলতো আমাদের প্রতিসরিত রশ্মি। বাট 2 নাম্বার সারফেসে আঘাত করলো কে, বা 2 নাম্বার সারফেসে ইনসিডেন্ট করলো কে, এই কালো রশ্মিটাই। তাহলে কালো রশ্মিটা হচ্ছে 2 নাম্বার সারফেসের জন্য আমাদের আপতিত রশ্মি। কালো রশ্মিটার কয়টা নাম? 2টা নাম। প্রতিসরিত রশ্মি কার জন্য? 1 নাম্বার সারফেসের জন্য। আপতিত রশ্মি কার জন্য? 2 নাম্বার সারফেসের জন্য। ওকে,
এতটুকু আমরা বুঝতে পারলাম? তাহলে এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার সারফেসের জন্য আপতিত রশ্মি, কালো রশ্মিটা 2 নাম্বার সারফেসের জন্য আপতিত রশ্মি, সারফেস মানে বিভেদ তল, 2 নাম্বার সারফেসের জন্য আপতিত রশ্মি, এতটুকু আমরা বুঝলাম। তাহলে খেয়াল করো, আপতিত রশ্মি আর বিভেদ তলে যেই বিন্দুতে ছেদ করে এটাকে আমরা কি বলি? অভিলম্ব বলি। আপতিত রশ্মি আর বিভেদ তল যেই পয়েন্টে ছেদ করে সেটাকে আমরা কি বলি? অভিলম্ব বলি। তাহলে সেটাকে আমরা কি বলি? আপতন বিন্দু বলি। খেয়াল করো, আপতিত রশ্মি আর বিভেদ তল যেই পয়েন্টে ছেদ করে সেটাকে আমরা আপতন বিন্দু বলি। ওকে, সেটাকে আমরা, তো নিয়মটা হচ্ছে আপতন বিন্দুতে বিভেদ তলের উপর আমরা একটা লম্ব অঙ্কন করব। আপতন বিন্দুতে বিভেদ তলের উপর আমরা একটা লম্ব অঙ্কন করব, সেই লম্বটাকে আমরা বলি অভিলম্ব। যেটাকে আমরা বলতে পারি সেকেন্ড সারফেসের জন্য অভিলম্ব, এটাকে আমরা বলতে পারি সেকেন্ড সারফেসের জন্য অভিলম্ব। খেয়াল করো, এটা আমাদের আপতিত রশ্মি সেকেন্ড বিভেদ তলের জন্য। আপতিত রশ্মি বিভেদ তল যেই পয়েন্টে ছেদ করে ওই পয়েন্টের নাম আপতন বিন্দু। নিয়ম হচ্ছে আপতন বিন্দুতে বিভেদ তলের উপর আমরা একটা লম্ব অঙ্কন করব, এটাকে আমরা অভিলম্ব বা নরমাল বলি। ওকে, আচ্ছা, তো এটা খেয়াল করো, এটা কি পানি মাধ্যম না, আর এটা কি বাতাস মাধ্যম বা বায়ু মাধ্যম। তো আলো যদি পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যায়, অর্থাৎ ঘন থেকে হালকা মাধ্যমে যায়, তবে অভিলম্ব থেকে সে দূরে সরে যায়। অভিলম্ব থেকে সে কি হয় বলতো? অভিলম্ব থেকে সে দূরে সরে যায়। আলো যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, কেন এটা ঘন মাধ্যম? কারণ এই মাধ্যমটার নাম পানি মাধ্যম। কেন এটা হালকা মাধ্যম? কারণ এই মাধ্যমটার নাম বায়ু মাধ্যম। তো আলো যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তবে প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। তো এমন ভাবে দূরে সরে গেল যেন প্রতিসরিত রশ্মিটা এই দেখো বিভেদ তল ঘেঁষে এই বরাবর চলে গেল। ওকে, তো এটা আমাদের প্রতিসরিত রশ্মি। কেন আমরা এভাবে আঁকলাম? কারণ আমাদের কোশ্চেনে বলছে যে বি বিন্দু থেকে কোন রশ্মি প্রতিসরিত হয় নাই বা বি বিন্দু থেকে কোন রশ্মি বের হয়ে যায় নাই। তাহলে এমন একটাই পসিবল, যদি প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে চলে যায়, তবে সে বি বিন্দুকে ক্রস করে এই মাধ্যমে আসতে পারবে না। কেন আমরা প্রতিসরিত রশ্মিটা এভাবে আঁকলাম? কোশ্চেনেই বলা আছে যে থিটার মানটা কত হলে আলোক রশ্মি বি বিন্দু দিয়ে প্রতিসরিত হবে না, মানে এমন ভাবে প্রতিসরিত হবে যেন সে বিভেদ তল ঘেঁষে চলে যায়, লাইক সংকট কোণের মতো 9 10 এ পড়ছিলা তোমরা। ওকে, এমন ভাবে প্রতিসরিত হবে যেন সে বিভেদ তল ঘেঁষে চলে যায়। এতটুকু আমরা বুঝতে পারছি কিনা বলো? না বুঝতে পারলে আমি আরেকবার ব্যাখ্যা করি। এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা বলো, নাহলে আমি আরেকবার ব্যাখ্যা করি। এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা একটু বলো, না হলে আমরা আরেকবার ব্যাখ্যা করি, সমস্যা নেই। এতটুকু ওকে, খেয়াল করো, মেইনলি কিন্তু প্রতিসরিত রশ্মিটা এভাবে আঁকা উচিত ছিল না। এই যে আমরা কিন্তু এভাবে আঁকতে পারতাম প্রতিসরিত রশ্মি, কিন্তু নরমালি আমরা এভাবে আঁকতে পারতাম। খেয়াল করো, এভাবে কিন্তু আমরা প্রতিসরিত রশ্মিটা আঁকতাম না, যে ঘন থেকে হালকা মাধ্যমে গেলে ও প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়, এরকম আঁকার কথা ছিল। বাট এরকম আঁকলে কিন্তু সে বি বিন্দুকে ক্রস করে বায়ু মাধ্যমে চলে আসবে। বাট কোশ্চেনে বলা আছে যে সে বি বিন্দু থেকে প্রতিসরিত হবে না, মানে এই প্রতিসরিত রশ্মিটা আরো অনেক দূরে হেলায় যাবে, এমন ভাবে হেলায় যাবে যেন সেটা বিভেদ তল ঘেঁষে চলে যায়, লাইক দিস। এরকম বুঝতে পারছি কিনা বলো? আচ্ছা, আরেকবার বলি, খেয়াল করো, আমি আরেকবার বলি। আমাদের এখানে হচ্ছে এই বিভেদ তলের জন্য, সেকেন্ড বিভেদ তলের জন্য এই রশ্মিটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি। সেকেন্ড সারফেসের জন্য এই বিভেদ তলটা হচ্ছে আমাদের মানে এই রশ্মিটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি। তাহলে আপতিত রশ্মিটা কোন মাধ্যম থেকে আসতেছে? পানি মাধ্যম থেকে বা ওয়াটার মাধ্যম থেকে আপতিত রশ্মিটা। আর এটা কোন মাধ্যম? এটা হচ্ছে বায়ু মাধ্যম বা এয়ার মাধ্যম। এটা আমাদের সেকেন্ড সারফেস, তো এটা আমাদের আপতিত রশ্মি। তো আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তবে সে অভিলম্ব থেকে দূরে সরে যায়,
থেকে, এই যে লাল রশ্মিটা অভিলম্ব, তো অভিলম্ব থেকে দূরে সরে যায়, মানে লাইক দিস, এরকম করে আঁকা উচিত ছিল, এরকম করে আঁকা উচিত ছিল, বাট প্রশ্নেই বলা আছে যে প্রতিসরিত রশ্মি বি বিন্দু থেকে প্রতিসরিত হবে না, প্রতিসরিত রশ্মি বি বিন্দু থেকে প্রতিসরিত হবে না। তো হয়তো আলোক রশ্মি এমন ভাবে প্রতিসরিত হয়েছে যেন সে বিভেদ তল ঘেঁষে চলে গেছে, বিভেদ তল ঘেঁষে চলে গেলে সে তো আর বি বিন্দু থেকে ক্রস করে এই মাধ্যমে আসতে পারতেছে না, তাই জন্য আমরা প্রতিসরিত রশ্মিটা এভাবে আসছি। বুঝতে পারছি কিনা আবার বলো আমাকে। 19 এর কনসেপ্ট, 19 এর কনসেপ্ট একটু আগেই ব্যাখ্যা করে ফেলছি। ওকে, একটু বলো তো এতটুকু আমরা বুঝতে পারছি কিনা? ওকে, একটু বলো তো এতটুকু আমরা বুঝতে পারছি কিনা? এতটুকু আমরা বুঝতে পারছি কিনা একটু জানাও তো। ওকে, ম্যাক্সিমাম আমি বলছো বুঝতে পারছো। ওকে, ম্যাক্সিমাম আমি বলছো বুঝতে পারছো। ওকে, যারা যারা বুঝতে পারো না তাদের জন্য আমি আরেকবার ব্যাখ্যা করছিলাম। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার সেকেন্ড সারফেসের কথা একটু চিন্তা করি। হ্যাঁ, সেকেন্ড বিভেদ তলের জন্য তো লেখো দ্বিতীয় বিভেদ তলের জন্য, বা বিভেদ তল নাম্বার সেকেন্ড, 2 নং বিভেদ তলের জন্য, 2 নং বিভেদ তলের জন্য, 2 নং বিভেদ তলের জন্য আমি যদি স্নেলের সূত্রের সাধারণ রূপ প্রয়োগ করি, স্নেলের সূত্রের সাধারণ রূপ যদি অ্যাপ্লাই করি, স্নেলের সূত্রের সাধারণ রূপ বা স্নেলের সূত্র একই কথা, স্নেলের সূত্রের সাধারণ রূপ যদি আমরা অ্যাপ্লাই করি, তো একটু মন দিয়ে দেখো, এটা আমাদের সারফেস বা বিভেদ তল, এটা আমাদের 2 নাম্বার বিভেদ তল বা সারফেস। ওকে, এটা আমাদের 2 নাম্বার বিভেদ তল বা সারফেস। ওকে, এটা আমাদের 2 নাম্বার বিভেদ তল বা সারফেস। আচ্ছা, তো 2 নাম্বার বিভেদ তলের জন্য এই কালো রশ্মিটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, আর এই নীল রশ্মিটা হচ্ছে আমাদের প্রতিসরিত রশ্মি। সেকেন্ড সারফেসের জন্য কালোটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি আর নীলটা হচ্ছে আমাদের প্রতিসরিত রশ্মি। ওকে, আচ্ছা, তো এই আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি কি বলতো? আপতন কোণ। খেয়াল করো, 2 নাম্বার সারফেসের জন্য কালোটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি আর এই লালটা হচ্ছে আমাদের অভিলম্ব। তো আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা বলি আপতন কোণ। তো এই আপতন কোণটাকে আমি প্রকাশ করতে পারি হচ্ছে থিটা ডাবল প্রাইম দ্বারা। এই আপতন কোণটাকে আমি প্রকাশ করতে পারি থিটা ডাবল প্রাইম দ্বারা। সিমিলার ওয়েতে এটা আমাদের 2 নাম্বার সারফেস, তো 2 নাম্বার সারফেসের জন্য এটা আমাদের প্রতিসরিত রশ্মি, এটা আমাদের অভিলম্ব। সেকেন্ড সারফেসের জন্য এটা আমাদের প্রতিসরিত রশ্মি, এটা আমাদের অভিলম্ব। তো প্রতিসরিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা বলি হচ্ছে প্রতিসরণ কোণ। তো দেখবা এই প্রতিসরণ কোণের ভ্যালুটা কত বলো তো? এই প্রতিসরণ কোণের ভ্যালুটা কিন্তু 90 ডিগ্রি। খেয়াল করো, এই প্রতিসরণ কোণের ভ্যালুটা কত বলো তো? 90 ডিগ্রি। মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, সেটা কি বললাম? এটা আমাদের বিভেদ তল। ওকে, এটা আমাদের প্রতিসরিত রশ্মি, এটা আমাদের অভিলম্ব। তো প্রতিসরিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা বলি হচ্ছে প্রতিসরণ কোণ। তো 2 নাম্বার সারফেসের জন্য প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি। খেয়াল করতেছো, প্রতিসরিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এট দ্য সেম ওয়ে এটা আমাদের আপতিত রশ্মি, এই কালো রশ্মিটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এটা আমাদের অভিলম্ব, এই লালটা হচ্ছে আমাদের অভিলম্ব। তো আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কিন্তু এই নীল অ্যাঙ্গেলটা, যেটাকে আমরা বলি দ্বিতীয় সারফেসের জন্য আপতন কোণ, দ্বিতীয় সারফেসের জন্য আপতন কোণ। ওকে, আচ্ছা, আচ্ছা, তো এবার দেখো স্নেলের সূত্রের সাধারণ রূপ যদি আমরা অ্যাপ্লাই করি, মনে আছে স্নেলের সূত্রের সাধারণ রূপটা? তো এটা আমাদের কি এয়ার মাধ্যম না বা বাতাস মাধ্যম? তো এয়ার এর প্রতিসরণাঙ্ককে আমরা মিউ এয়ার দ্বারা প্রকাশ করলাম। এটা কি পানি মাধ্যম না? তো পানির প্রতিসরণাঙ্ককে আমরা মিউ ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম। পানির প্রতিসরণাঙ্ককে আমরা মিউ ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম। আমরা এই সারফেসে স্নেলের সূত্র অ্যাপ্লাই করব সেকেন্ড, এই দ্বিতীয় সারফেসে বা দ্বিতীয় বিভেদ তলে। তো দ্বিতীয় বিভেদ তলে যদি আমি স্নেলের সূত্রে সাধারণ রূপ অ্যাপ্লাই করি, তো মনে আছে যেই মাধ্যমে প্রতিসরণাঙ্ক
সেই মাধ্যমের কোণের সাইন মানে কত হবে sin থিটা ডাবল প্রাইম ইকুয়াল টু যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন মানে কত বলো তো মিউ a sin 90 খেয়াল করো যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের অ্যাঙ্গেলের সাইন যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের অ্যাঙ্গেলের সাইন খেয়াল করো মিউ sin 90 মিউ a sin 90 যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের অ্যাঙ্গেলের সাইন এই অ্যাঙ্গেলটা কোন সারফেসের জন্য সেকেন্ড সারফেসের জন্য আমরা সেকেন্ড সারফেসে স্নেলের সূত্র অ্যাপ্লাই করতেছি সেকেন্ড সারফেসে এটা আমাদের সেকেন্ড সারফেস তো সেকেন্ড সারফেসের উপরে হচ্ছে ওয়াটার যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের সাইনের অ্যাঙ্গেল মানে মিউ a sin থিটা ডাবল প্রাইম মিউ w sin থিটা ডাবল প্রাইম যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন মানে মিউ w sin থিটা ডাবল প্রাইম নিচে এই পাশে হচ্ছে দেখো যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন মানে মিউ a sin 90 এতটুকু বুঝা গেছে এতটুকু বুঝা গেছে আচ্ছা তো এখান থেকে আমরা sin ডাবল প্রাইম বের করতে পারবো sin থিটা ডাবল প্রাইম বা থিটা ডাবল প্রাইমের মান তো থিটা ডাবল প্রাইম সমান মিউ a sin 90 এর ভ্যালু 1 তাহলে মিউ a ডিভাইড বাই কি হবে বলো তো মিউ w হবে তো এখান থেকে আমাকে কমেন্টে জানায় দাও যে থিটা ডাবল প্রাইমের মানটা কত আসে এখান থেকে কমেন্টে জানায় দাও যে থিটা ডাবল প্রাইমের মানটা কত আসে মিউ a ডিভাইড বাই মিউ w তো এখান থেকে আমরা থিটা ডাবল প্রাইম পাবো এখান থেকে আমরা থিটা ডাবল প্রাইম পাবো sin ইনভার্স মিউ a মানে বাতাসের বাতাসের প্রতিসরণাঙ্ক 1 আর মিউ w মানে পানির প্রতিসরণাঙ্ক 1.33 কমেন্টে জানায় দাও যে থিটা ডাবল প্রাইমের মানটা কত আসে Yes, exactly. নীলিমা, দীপা, আফিয়া, হুমায়রা প্রত্যেকেই সঠিক উত্তর দিছো প্রত্যেকেই 48.75 তারপরে সিফাত বিন ফাহিম 48 তাহলে থিটা ডাবল প্রাইমের ভ্যালু হচ্ছে 48. হ্যাঁ আমরা কি বুঝতে পারতেছি কিনা জানাও হ্যাঁ বুঝতে পারতেছি কিনা না বুঝতে পারলে আমি আরেকবার ব্যাখ্যা করব ওকে সমস্যা নাই না বুঝতে পারলে আমাদের এখানে কোনো সময়ের বাউন্ডারি নাই যে এত সময়ের মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে তোমরা না বুঝতে পারলে বইলো হ্যাঁ না বুঝতে পারলে বইলো আচ্ছা তাহলে হচ্ছে ওকে ম্যাক্সিমাম আমি বুঝতে পারতেছো এবং ম্যাক্সিমাম আমি উত্তর করতেছো ওকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তাহলে থিটা ডাবল প্রাইম আমরা বের করে ফেললাম থিটা ডাবল প্রাইম আমরা বের করে ফেললাম এবার এতটুকু তো আমরা বুঝলাম না আচ্ছা তো এবার একটু মন দিয়ে দেখো এবার আমাদের এই জায়গায় কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে খেয়াল করতেছো এই জায়গায় কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে তাহলে খেয়াল করো এই যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে এই যে আমাদের একটা ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ ওকে এই যে আমাদের ত্রিভুজ বা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে লাইক দিস এই যে এই ত্রিভুজটা দেখতেছো এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে থিটা ডাবল প্রাইম এই অ্যাঙ্গেলটার ভ্যালু থিটা ডাবল প্রাইম এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে আমাদের থিটা প্রাইম আর এটা তো কমন সেন্স বুঝাই যায় 90 ডিগ্রি এই যে ত্রিভুজটা যেটা আমরা কেটে এখানে লিখলাম এই অ্যাঙ্গেলটার ভ্যালু থিটা ডাবল প্রাইম এই অ্যাঙ্গেলটার ভ্যালু থিটা প্রাইম আর এটা 90 ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি আমরা ছোটবেলায় পড়ছিলাম ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি তো এখান থেকে থিটা ডাবল প্রাইম আমরা বের করছিলাম তো থিটা ডাবল প্রাইম আমরা পাইছিলাম 48.75 প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি আমরা এখান থেকে কিন্তু ইজিলি থিটা প্রাইম বের করতে পারবো 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 48.75 ডিগ্রি তো কষ্ট করে একটু আমাকে থিটা প্রাইমের ভ্যালুটা বলো তো কত আসে কষ্ট করে আমাকে থিটা প্রাইমের ভ্যালুটা বলো তো কত আসে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি তাহলে থিটা প্রাইম প্লাস থিটা ডাবল প্রাইম প্লাস 90 এর যোগফল 180 ডিগ্রি থিটা ডাবল প্রাইমের মান এখান থেকে বের করছিলাম মানটা বসিয়ে দিলাম এক সবগুলো এই পাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে থিটা প্রাইমের মানটা কত আসে হ্যাঁ একজন কমেন্ট করছে খুব সুন্দর ভাইয়া পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় না কেন কারণ কোশ্চেনে তোমাকে যদি বলে দেওয়া না থাকে যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে তুমি কাজ করো তুমি প্রতিফলন নিয়ে কাজ করবে না হ্যাঁ তুমি হচ্ছে ওই ক্রিটিক্যাল যে মুহূর্ত বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ ওই কনসেপ্ট দিয়ে তুমি ম্যাথটা করবে ওকে একজন খুব দারুণ প্রশ্ন করছে হ্যাঁ এটা আসছে 41.25 ভেরি গুড 41.25 তাহলে থিটা 1 এর ভ্যালু হচ্ছে 41.25 থিটা 1 এর ভ্যালু কত 41.25 আমরা বুঝে গেলাম থিটা প্রাইমের ভ্যালু 41.25 আমরা এটা বুঝে গেলাম ওকে
আমরা এটা বুঝে গেলাম। ওকে, তো এখান থেকে আমরা আরেকটু আগাই, তো থিটা প্রাইম আমরা দেখলাম, থিটা ডাবল প্রাইম আমরা বের করলাম। ওকে, এবার আমরা যদি এক নাম্বার সারফেস বা এক নাম্বার বিভেদ তল, এটা আমাদের কি এক নাম্বার বিভেদ তল না বা এক নাম্বার সারফেস, তো এক নাম্বার বিভেদ তল বা এক নাম্বার সারফেসে আমরা যদি স্নেলের সূত্র অ্যাপ্লাই করি, এক নাম্বার বিভেদ তলে আমরা যদি স্নেলের সূত্র প্রয়োগ করি এক নাম্বার বিভেদ তলে, তো স্নেলের সূত্র কি ছিল বা স্নেলের সূত্রের সাধারণ রূপ কি ছিল, যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন ইকুয়াল টু যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন। দেখো তো মিলে কিনা, দেখো এটা আমাদের বিভেদ তল, এই বিভেদ তলের এই সাইডে হচ্ছে বায়ু মাধ্যম, তো বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ এ, এই বিভেদ তলের এই ডান সাইডটা হচ্ছে আমাদের পানি মাধ্যম, তো পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমি প্রকাশ করলাম মিউ ডাব্লিউ দ্বারা। খেয়াল করো, এটা আমাদের সারফেস, সারফেসের লেফট সাইডে প্রতিসরণাঙ্ক হচ্ছে প্রকাশ করলাম মিউ এ দ্বারা, সারফেসের রাইট সাইডে প্রতিসরণাঙ্ককে আমি প্রকাশ করলাম মিউ ডাব্লিউ দ্বারা। সারফেসের লেফট সাইডে হচ্ছে বাতাস বায়ু মাধ্যম, সারফেসের লেফট সাইডে বায়ু মাধ্যম প্রকাশ করছি মিউ এ দ্বারা, সারফেসের রাইট সাইডে পানি মাধ্যম প্রকাশ করলাম এর প্রতিসরণাঙ্ককে মিউ ডাব্লিউ দ্বারা। তারপর আমরা বলছিলাম আমরা এই সারফেসে স্নেলের সূত্র প্রয়োগ করতেছি, এই সারফেসে আমরা স্নেলের সূত্র প্রয়োগ করতেছি, এই সারফেসে আমরা স্নেলের সূত্র প্রয়োগ করতেছি। তাহলে এই সারফেসের অ্যাঙ্গেলগুলো কে কে, থিটা আর থিটা প্রাইম, এই সারফেসের অ্যাঙ্গেলগুলো কে কে, থিটা আর থিটা প্রাইম। থিটা ডাবল প্রাইম কিন্তু এই সারফেসের অ্যাঙ্গেল, মানে দুই নাম্বার সারফেসের অ্যাঙ্গেল, বাট আমরা এক নাম্বার সারফেসে অ্যাপ্লাই করতেছি ফর্মুলা। এক নাম্বার সারফেসের এই অ্যাঙ্গেল থিটা, এক নাম্বার সারফেসের বাম পাশের অ্যাঙ্গেল থিটা, এক নাম্বার সারফেসের ডান পাশের অ্যাঙ্গেল থিটা প্রাইম। তাহলে খেয়াল করো, থিটা প্রাইমের রেসপেক্টে কি আছে মিউ ডাব্লিউ, থিটা প্রাইমের রেসপেক্টে কি আছে মিউ ডাব্লিউ, তাই মিউ ডাব্লিউ sin থিটা প্রাইম। থিটার রেসপেক্টে কি আছে মিউ এ, তাহলে মিউ এ sin থিটা। থিটা প্রাইমের রেসপেক্টে কি আছে মিউ ডাব্লিউ, তাহলে মিউ ডাব্লিউ ইনটু sin থিটা প্রাইম। মিউ এর রেসপেক্টে কি আছে থিটা, তাই মিউ এ sin থিটা। তো এখান থেকে আমরা থিটা বের করব, কারণ আমাদের থিটাই বের করতে চাইছে যে থিটার মান কত হলে আসলে এখান থেকে আলোক রশ্মি প্রতিসরিত হবে না বি বিন্দু থেকে। তাহলে এখান থেকে আমরা মিউ এর ভ্যালু 1, তাহলে sin থিটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, মিউ ডাব্লিউ এর ভ্যালু 1.33, sin থিটা প্রাইমের ভ্যালু আমরা বের করছিলাম, থিটা প্রাইমের ভ্যালু 41.25 ডিগ্রি, 41.25 ডিগ্রি। এখান থেকে থিটার ভ্যালু দেখো তো কত আসে, sin ইনভার্স 1.33 ইনটু sin 41.25। ক্যালকুলেশন করলে তুমি কি বের করতে পারবা, ক্যালকুলেশন করলে তুমি থিটা বের করতে পারবা। ওকে, তাহলে 61.27 আমরা পেয়ে গেলাম। ওকে, থিটার ভ্যালু হচ্ছে 61.27। এতটুকু আমরা বুঝতে পারলাম কি, দেখো 61.27, ইয়েস মাহফুজ আলিয়াত 61.27 ডিগ্রি। ভেরি গুড, তোমরা সবাই পারছো এটা। আচ্ছা বলো তো পুরো ম্যাথটা আমরা বুঝতে পারলাম কিনা, মানে থিটার মান 61.27 ডিগ্রি হলে, মানে লাস্টে লিখবা তোমরা থিটা ইকুয়াল টু 61.27 ডিগ্রি হলে প্রতিসরিত রশ্মি বি বিন্দু ভেদ করে চলে আসবে না, বা বি বিন্দু থেকে রশ্মিটা কি হবে না বলো তো, বি বিন্দু হতে প্রতিসরিত হবে না, মানে এই মাধ্যমে চলে আসবে না, সে বিভেদ তল ঘেঁষে এই বরাবর চলে যাবে। প্রতিসরিত রশ্মি যদি বিভেদ তল ঘেঁষে এই বরাবর চলে যায় তবে সে আর এই মাধ্যমে আসতে পারবে না। বুঝতে পারতেছো? তো এটা হচ্ছে আমাদের কথা। আচ্ছা বলো তো বুঝতে পারছো কিনা, একটু কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। 61.27, থ্যাংক ইউ শাহ আলম, কাজী এনা, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারছো কিনা জানাও। ইয়েস উম্মে সালমামিন। ওকে, তাহলে আমরা এগুলো বুঝতে পারলাম। থ্যাংক ইউ সিফাত বিন ফাহমি, সানমুন তোমাকেও থ্যাঙ্কস উত্তরটা সঠিক দেওয়ার জন্য, রেসপন্স করার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা নতুন একটা টপিক পড়ব, ওই টপিকটার নাম হচ্ছে দেখো আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতা। দেখে নাও, আপাত দূরত্ব এবং প্রকৃত দূরত্ব। দেখো নতুন টপিক পড়বো, খাতায় হেডলাইন দাও, অবশ্যই খাতা কলম নিয়ে লাইভ করতে আসবা। আপাত গভীরতা বা আপাত দূরত্ব এবং প্রকৃত দূরত্ব।
আপাত দূরত্ব এবং প্রকৃত দূরত্ব, এটা হচ্ছে আমাদের টপিকের নাম। আপাত গভীরতা বা আপাত দূরত্ব বলে সাইক্লোরিন। হ্যাঁ, রশ্মিটা অবশ্যই অন্য মাধ্যমে যেতে পারতো, বাট আমাদের কোশ্চেনেই বলা আছে যে সে যদি অন্য মাধ্যমে না যায় তবে থিটার মানটা কেমন হতে হবে, বুঝছো? সাইক্লোরিন অবশ্যই অন্য মাধ্যমে যেতে পারতো, একদম লাস্ট যে প্রতিসরিত রশ্মিটা সেটা অন্য মাধ্যমে যেতে পারতো, বাট আমাদের কোশ্চেনেই বলা ছিল যদি অন্য মাধ্যমে না যায় তবে ওই থিটার মানটা কত হতে হবে, বুঝছো? আচ্ছা, যাই হোক, হ্যাঁ, এবার হেডলাইন দাও, আপাত দূরত্ব এবং প্রকৃত দূরত্ব। আপাত দূরত্ব এবং প্রকৃত দূরত্ব এই টাইপের আমরা পড়বো। এটা ইংলিশ হচ্ছে তোমার রিয়েল ডেপথ এন্ড অ্যাপারেন্ট ডেপথ। ওকে, আচ্ছা, ইংলিশটা। আচ্ছা, তো আমরা শুরু করি। আপাত দূরত্ব এবং প্রকৃত দূরত্ব কি? তো দেখো, মনে করো এটা হচ্ছে একটা বালতি, দেখে নাও, ধরে নাও এটা আমাদের একটা বালতি। হ্যাঁ, তো বালতির মধ্যে ধরো পানি আছে, ধরো বালতির মধ্যে ধরো পানি আছে। ওকে, এই ধরো বালতির মধ্যে পানি, রাইট? এই যে ধরো বালতির মধ্যে পানি আছে। আচ্ছা, তারপরে খেয়াল করো, তারপরে এই বালতির মধ্যে, এই বালতির পানির মধ্যে একদম লোয়ার এই জায়গাটায় একটা কয়েন আছে, কয়েন বা পয়সা। এই জায়গাটা একটা পয়সা আছে, পয়সা, যেটা হচ্ছে আমাদের পয়সা বা আমরা বলতে পারি বস্তু। এটা হচ্ছে আমাদের কি বলতো? বস্তু। হ্যাঁ, একটা বস্তু আছে এখানে। আচ্ছা, তো এবার একজন লোক এই পয়সাটাকে ঠিক উপর থেকে দেখতে চায়, এই পয়সাটাকে বা এই বস্তুটাকে ঠিক উপর থেকে দেখতে চায়। হ্যাঁ, এই জায়গা থেকে সে দেখতে চায়, তো মনে করো এটা হচ্ছে তার চোখ। ওকে, চোখ আঁকি। চোখ আঁকা আমার জন্য খুব টাফ হবে কারণ আমি ভালো আঁকতে পারি না। তো এটা মনে করো আমাদের চোখ। হ্যাঁ, এটা আমাদের চোখ। তো একজন লোক কি করবে? চোখ, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে পর্যবেক্ষক, ইংলিশ হচ্ছে অবজারভার, পর্যবেক্ষক। ওকে, পর্যবেক্ষক মানে কি? যে পর্যবেক্ষণ করবে, বস্তুটাকে দেখবে। হ্যাঁ, এটা আমাদের চোখ, এই চোখ দিয়ে এই বস্তুটাকে আমাদের এই বরাবর দেখবে। হ্যাঁ, এই বস্তুটাকে চোখ দিয়ে দেখবে। তো এই চোখটাকে আমরা বলতে পারি পর্যবেক্ষক, এই বস্তুকে আমরা পর্যবেক্ষণ করতে চাই, আর এটা আমাদের পয়সা বা বস্তু। আচ্ছা, তো খেয়াল করো কি বললাম, এটা আমাদের পর্যবেক্ষক। তো পর্যবেক্ষক চোখ দিয়ে কি করবে? বস্তুটাকে পর্যবেক্ষণ করবে, এটা আমাদের চোখ। আচ্ছা, তো এবার খেয়াল করো, এবার সেটা হচ্ছে আমরা একটু আগে থেকে একটু বলে নেই যে আচ্ছা তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করি এইটা কি এটা সারফেস না বা বিভেদ তল না? এটাকে কি আমরা সারফেস বা বিভেদ তল বলতে পারি না? কেন? কারণ এই রেখার উপরের অংশটা কিন্তু বায়ু মাধ্যম, আর এই রেখার নিচে কিন্তু পানি মাধ্যম। খেয়াল করো, এই রেখার উপরেরটা কিন্তু বায়ু মাধ্যম, আর এই রেখার নিচে হচ্ছে আমাদের পানি মাধ্যম। তাহলে এই রেখাটাকে আমরা কি বলতে পারি চাইলে? সারফেস বা বিভেদ তল বলতে পারি না? এই রেখাটাকে আমরা কি বলতে পারি? বিভেদ তল বলতে পারি না? আচ্ছা, এই বস্তুটা কোথায় রাখা? পানির মধ্যে রাখা। এই বস্তুটা কোথায় রাখা? পানির মধ্যে রাখা। আর পর্যবেক্ষক কোথায় আছে? বায়ুতে আছে না? বায়ুতে। তাহলে দেখো, বস্তু যে মাধ্যমে রাখা, বস্তু যে মাধ্যমে রাখা তার প্রতিসরণাঙ্ককে আমি প্রকাশ করলাম মিউ বস্তু দ্বারা। মিউ বস্তু মানে কি বলতো? বস্তু যেই মাধ্যমে রাখা তার প্রতিসরণাঙ্ককে আমি প্রকাশ করলাম মিউ বস্তু দ্বারা। ওকে, আচ্ছা, তো দেখো আমি আরেকবার বলি, একটু মন দিয়ে শোনো। আমি আরেকবার বলি, বস্তু যেই মিডিয়ামে রাখা বা যেই মাধ্যমে রাখা সেই মিডিয়ামের প্রতিসরণাঙ্ককে আমি প্রকাশ করলাম মিউ বস্তু দ্বারা। তো লিখে নাও এটা। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জিনিস। বস্তু যে মাধ্যমে রাখা, বস্তু যে মাধ্যমে রাখা, বস্তু যে মাধ্যমে রাখা তার প্রতিসরণাঙ্ক, তার প্রতিসরণাঙ্ক, এটা আমাদের অ্যাডমিশন টেস্টে কিন্তু এই টাইপের অঙ্ক আসে। তার প্রতিসরণাঙ্ক হচ্ছে আমাদের মিউ বস্তু। আর অবজারভার যে মাধ্যমে, অবজারভার কোন মাধ্যমে? বাতাস মাধ্যমে। আর এখানে বস্তু কোন মাধ্যমে? পানি মাধ্যমে, মানে এটা পানির প্রতিসরণাঙ্ক। ওকে, আচ্ছা, তো এটা কি বলতো? মিউ বস্তু মানে হচ্ছে পর্যবেক্ষক যেই মাধ্যম থেকে পর্যবেক্ষক করতেছে। পর্যবেক্ষক কোন মাধ্যম থেকে পর্যবেক্ষক করতেছে? বায়ু মাধ্যম না? তো পর্যবেক্ষক যেই মাধ্যম থেকে পর্যবেক্ষক করতেছে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমি প্রকাশ করলাম
মিউ পর্যবেক্ষক দিয়ে, মিউ পর্যবেক্ষক দিয়ে। তো মিউ পর্যবেক্ষক মানে কি? পর্যবেক্ষক যে মাধ্যমে রাখা বা পর্যবেক্ষক যেই মাধ্যম থেকে বস্তুকে পর্যবেক্ষণ করছে, পর্যবেক্ষক যেই মাধ্যম থেকে বস্তুকে যে দেখছে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমি প্রকাশ করলাম মিউ পর্যবেক্ষক দ্বারা। মিউ ডাব্লিউ দেওয়া যাবে, বাট সব সময় যেটা পানি হতে হবে এমন কোনো কথা নেই, বুঝছো? সব সময় তো এটাকে মিউ বস্তু দেখো, পানি দেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে মিউ বস্তু বা মিউ পানি মানে কি? বস্তু যে মাধ্যমে রাখা তার প্রতিসরণাঙ্ক মিউ বস্তু, আর মিউ পর্যবেক্ষক মানে কি? পর্যবেক্ষক যে মাধ্যমে রাখা তার প্রতিসরণাঙ্ক হচ্ছে মিউ পর্যবেক্ষক। এতটুকু আমরা বুঝতে পারলাম, এতটুকু আমরা 100% বুঝতে পারলাম আশা করি। আচ্ছা, তো এবার আমি একটু বলি, যদি কোনো বস্তুকে এরকম উপর থেকে দেখা হয় তবে বস্তু প্রকৃতপক্ষে যে জায়গায় থাকে পর্যবেক্ষক আসলে সে জায়গায় দেখতে পারে না, একটু উপরে বা একটু নিচে সে দেখতে পারে। আমি আরেকবার বলি, খেয়াল করো, বস্তু আসলে এই জায়গায় আছে, বাট এই বস্তুটাকে যখন উপর থেকে দেখা হবে তবে বস্তু অ্যাকচুয়ালি যে জায়গায় থাকে সে জায়গায় তাকে দেখা যায় না, একটু উপরে বা একটু নিচে দেখা যায়। ওকে, একটু উপরে বা একটু নিচে দেখা যায়, বাট তার প্রকৃত অবস্থানে তাকে দেখা যায় না। ওকে, তাহলে আমি একটু আরেকবার বলি, এটা হচ্ছে বস্তুর প্রকৃত অবস্থান, এই পয়েন্টটা হচ্ছে বস্তুর প্রকৃত অবস্থান, মানে বস্তু আসলে এই জায়গায় আছে, বস্তু আসলে কোন জায়গায় আছে? এই জায়গায় আছে। তো এটাকে আমরা বলতে পারি বস্তুর প্রকৃত অবস্থান, এটাকে আমরা বলতে পারি বস্তুর কি অবস্থান বলতো? প্রকৃত অবস্থান। ওকে, আচ্ছা, এই ঘটনা ঘটে আলোর প্রতিসরণের কারণে। আলোর প্রতিসরণের কারণে পর্যবেক্ষক বস্তু আসলে যেখানে থাকে সেখানে না দেখে একটু উপরে বা একটু নিচে দেখে। ওকে, একটু উপরে বা একটু নিচে দেখে, এটা হচ্ছে মাধ্যমের তারতম্যের কারণে, আলোর প্রতিসরণের কারণে এই ঘটনাটা ঘটে। আমরা দেখবো, সমস্যা নেই। আচ্ছা, এটা আমাদের বস্তুর প্রকৃত অবস্থান, এই জায়গায় পয়েন্টটা আছে বা বস্তুটা আছে। আচ্ছা, তো এবার খেয়াল করো, এবার 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 খেয়াল করো, আমরা একটা বস্তুকে কখন দেখি? আমরা একটা বস্তুকে কখন দেখি? যখন বস্তু থেকে আলোকরশ্মি আমাদের আইসে আসে বা যখন বস্তু থেকে আলোকরশ্মি আমাদের চোখে এসে আপতিত হয় তখনই আমরা আসলে বস্তু দেখি। তো মেইনলি বস্তু থেকে একটা আলোকরশ্মি ধরো এই সোজা বরাবর গেল, খেয়াল করো, বস্তু থেকে একটা আলোকরশ্মি খেয়াল করো সোজা বরাবর আপতিত হলো বিভেদ তলে, সে কোনরূপ বাঁক না নিয়ে সোজা বরাবর চলে যাবে। আমরা জানি বিভেদ তলের সাথে 90 ডিগ্রি কোণে যদি কোনো আলোকরশ্মি আপতিত করে তবে প্রতিসরিত রশ্মি কোনরূপ দিক পরিবর্তন না করে এই স্ট্রেট লাইন বরাবরই চলে যায়। আমি আরেকবার বলি, বস্তু থেকে আলোকরশ্মি চোখে পৌঁছায় বলেই আমরা এই বস্তুটাকে দেখতে পারি, বস্তু থেকে আলোকরশ্মি আইসে বা চোখে পৌঁছায় বলেই আমরা এই বস্তুটাকে দেখতে পারি। তো নরমালি হচ্ছে আমি কি ব্যাখ্যা করলাম, বস্তু থেকে একটা আলোকরশ্মি যদি সোজাসুজি আপতিত হয় অর্থাৎ বিভেদ তলের সাথে 90 ডিগ্রি কোণে, বিভেদ তলের সাথে 90 ডিগ্রি কোণে যদি আপতিত হয় তবে প্রতিসরিত রশ্মি কোনরূপ বাঁক না নিয়ে ওই বরাবরই সে চলে যায়। এটা হচ্ছে বৈশিষ্ট্য, আলোর প্রতিসরণের বৈশিষ্ট্য। ওকে ওকে, আমি আরেকবার বলি, বস্তু থেকে আলোকরশ্মি যদি সোজাসুজি আপতিত হয় তবে সে বা বিভেদ তলের সাথে লম্ব বরাবর যদি আপতিত হয় তবে সে কোনরূপ বাঁক না নিয়ে স্ট্রেট লাইন বরাবর বা একদম সোজা বরাবর চোখে এসে আপতিত হয়। এটা হচ্ছে আলোর প্রতিসরণের নিয়ম। এবার যদি এমন হয় বস্তু থেকে যে একটাই আলোকরশ্মি নির্গত হবে তা না, তো ধরো বস্তু থেকে আমরা আরেকটা আলোকরশ্মি নেই, ধরো সে ফর एग्जांपल বস্তু থেকে আরেকটা আলোকরশ্মি এই তির্যকভাবে আপতিত হলো, বস্তু থেকে আরেকটা আলোকরশ্মি সে ফর एग्जांपल এই তির্যকভাবে আপতিত হলো। দেখো দেখো এই তির্যকভাবে সে ফর एग्जांपल বস্তু থেকে আলোকরশ্মি আপতিত হলো, খেয়াল করো এটা কি আমাদের বিভেদ তল বা সারফেস না? তাহলে খেয়াল করো আরেকটা আলোকরশ্মি বস্তু থেকে এই বরাবর যাওয়ার চেষ্টা করলো, সেটা বিভেদ তলের উপর কি করলো বলতো? বিভেদ তলের এই পয়েন্টে ছেদ করলো। তো খেয়াল করো বস্তু থেকে যে আলোকরশ্মিটা নির্গমন করলো এটাকে আমরা আপতিত রশ্মি বলতে পারি। তো এই আপতিত রশ্মি বিভেদ তলের যেই পয়েন্টে মিলে ওইটাকে আমরা আপতন বিন্দু বলতে পারি। তো আমরা আরেকটা রশ্মি নিলাম
বস্তু থেকে আরেকটা রশ্মি সে ফর এক্সাম্পল তির্যকভাবে আপতিত হলো, বস্তু থেকে আরেকটা রশ্মি সে ফর এক্সাম্পল এরকম তির্যকভাবে আপতিত হলো। তো আপতিত হলে এই পয়েন্টে সে ছেদ করে, বিভেদ তলের এই পয়েন্টে সে ছেদ করে। তো এই পয়েন্টটাকে আমরা বলি আপতন বিন্দু। তো এই পয়েন্টটাকে আমরা কি বলি বলতো? এই পয়েন্টটাকে আমরা বলি আপতন বিন্দু। তো নিয়মটা হচ্ছে আপতন বিন্দুতে আমরা বিভেদ তলের উপর একটা লম্ব অঙ্কন করব। আপতন বিন্দুতে আমরা বিভেদ তলের উপর লম্ব অঙ্কন করি। এই লম্বটাকে আমরা বলি হচ্ছে অভিলম্ব। এই লম্বটাকে আমরা কি বলি? অভিলম্ব বলি। ওকে, তো খেয়াল করো, এই যে দেখো এটা আমাদের আপতিত রশ্মি, আপতিত রশ্মি বিভেদ তলের এই পয়েন্টে ছেদ করলো, এই পয়েন্টটাকে আমরা আপতন বিন্দু বলি। তো নিয়মটা হচ্ছে আপতন বিন্দুতে বিভেদ তলের উপর কি আঁকতে হয়? লম্ব আঁকতে হয়। এই লম্বটাকে আমরা বলি অভিলম্ব। ওকে, আচ্ছা, তো আলো যদি তির্যকভাবে আপতিত করে, আলো যদি তির্যকভাবে আপতিত করে তখন আলোর গতিপথের চেঞ্জ হয়, অর্থাৎ সে তার গতিপথের পরিবর্তন করে। মেইনলি লাইটটা যাওয়ার কথা ছিল এই বরাবর, মেইনলি লাইটটা যাওয়ার কথা ছিল এই বরাবর, বাট আমরা জানি আলো যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার চেষ্টা করে, খেয়াল করো এটা তো পানি মাধ্যম, ঘন, এটা হালকা মাধ্যম। তো আলো যদি ঘন থেকে হালকা মাধ্যমে যায় তবে প্রতিসহিত রশ্মি অবিলম্ব থেকে কি হয়ে যায় বলো তো? প্রতিসহিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। প্রতিসহিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়, এটা আমাদের প্রতিসহিত রশ্মি। ওকে, তো খেয়াল করো এই নীল রশ্মিটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এটা হচ্ছে আমাদের প্রতিসহিত রশ্মি। ওকে, আচ্ছা, তো খেয়াল করো এই প্রতিসহিত রশ্মিটা আমি যদি পেছনের দিকে বর্ধিত করি, এই প্রতিসহিত রশ্মিটাকে আমি যদি পেছনের দিকে বর্ধিত করি তবে এই পয়েন্টে ছেদ করে, এই প্রতিসহিত রশ্মিটা এই পয়েন্টে ছেদ করে। যেই পয়েন্টে ছেদ করে আসলে সেই পয়েন্টেই আসলে পর্যবেক্ষক এই বস্তুটাকে দেখে, মানে এই পয়েন্টে আসলে ইমেজটা তৈরি হয়, মানে এই পয়েন্টেই আসলে পয়সাটাকে সে প্রকৃতপক্ষে এই জায়গায় দেখে, পর্যবেক্ষক পয়সাটাকে প্রকৃতপক্ষে এই জায়গাটায় দেখে, এই জায়গায় না দেখে। অ্যাকচুয়ালি বা সত্যি সত্যি বস্তু এই জায়গায় আছে, বাট মাধ্যম চেঞ্জের কারণে, আলোর প্রতিসরণের কারণে এই বস্তুটাকে পর্যবেক্ষক আসলে এই পজিশনটায় দেখে। তাই এটাকে আমরা বলি হচ্ছে আপাত অবস্থান, এটাকে আমরা বলি হচ্ছে বস্তুর আপাত অবস্থান। তো এটাকে আমরা বলি কি বলতো? আপাত অবস্থান। লিখে নাও, আপাত অবস্থান। আপাত অবস্থানটা কি? আলোর প্রতিসরণের কারণে বস্তুকে পর্যবেক্ষক যেই পজিশনটায় দেখে ওই পজিশনটাকে বলা হয় আপাত অবস্থান। আর এটাকে আমরা বলতে পারি প্রকৃত অবস্থান, কারণ পয়সাটা আসলে এই জায়গায় আছে। আলোর প্রতিসরণের কারণে পয়সাটাকে একটু উপরে দেখা যায়, মানে এই পজিশনটায় দেখা যায়। আচ্ছা, তো খেয়াল করো, তো আমরা এই মাধ্যমটাকে ঘন মাধ্যম কেন বলছি? কারণ এই মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা বেশি ধরে নিছি আর এই মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমি কম ধরে নিছি। উল্টা হতে পারতো, আমরা দেখবো, সমস্যা নেই, সামনে আমরা ম্যাথ করতে গেলে দেখবো। তো খেয়াল করো, এটাকে আমরা বলি আপাত অবস্থান আর এটাকে আমরা বলি প্রকৃত অবস্থান। ওকে, আচ্ছা, তো একটু মন দিয়ে দেখো, এটা আমাদের সারফেস বা বিভেদ তল, এটা আমাদের সারফেস বা বিভেদ তল। তো এবার দেখো একটু মন দিয়ে, সারফেস থেকে বস্তুর যে দূরত্ব, সারফেস থেকে বস্তুর দূরত্ব, এটা আমাদের বস্তু বা প্রকৃত অবস্থান। সারফেস থেকে বস্তুর প্রকৃত অবস্থানের দূরত্বকে আমরা প্রকাশ করি বড় হাতের ডি দ্বারা। খেয়াল করো, সারফেস থেকে, এটা আমাদের সারফেস, সারফেস থেকে এই বস্তুর ডিসটেন্সটাকে আমি প্রকাশ করি হচ্ছে ডি দ্বারা। সারফেস থেকে এই বস্তুর ডিসটেন্সটাকে প্রকাশ করি ডি দ্বারা। এই ডি কে আমরা বলি হচ্ছে প্রকৃত দূরত্ব, ডি কে আমরা বলি হচ্ছে প্রকৃত দূরত্ব বা প্রকৃত গভীরতা। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করো, সারফেস থেকে এই ইমেজ বা আপাত অবস্থানের দূরত্বকে আমি প্রকাশ করি ডি প্রাইম দ্বারা। খেয়াল করো, এটা আমাদের আপাত অবস্থান। সারফেস থেকে হচ্ছে এই বস্তু বা এই বস্তুকে পর্যবেক্ষক যেই পজিশনটা দেখবে ওই পজিশনের দূরত্বকে আমি প্রকাশ করি হচ্ছে ডি প্রাইম দ্বারা। তো ডি প্রাইম কে আমরা বলতে পারি হচ্ছে আপাত দূরত্ব। ডি প্রাইম কে আমরা বলতে পারি কি বলতো? আপাত দূরত্ব। এতটুকু আমরা বুঝলাম কিনা বলো তো? এতটুকু আমরা বুঝলাম কিনা? খেয়াল করো, সারফেস থেকে মাপবো, সারফেস থেকে এই যে বস্তু যেখানে আছে বা বস্তুর প্রকৃত অবস্থা, সারফেস থেকে বস্তুর প্রকৃত অবস্থার দূরত্বকে প্রকাশ করি ডি দ্বারা, যাকে আমরা বলি প্রকৃত দূরত্ব। এটা আমাদের সারফেস। সারফেস থেকে এই যে আমাদের
বস্তুর যে আপাত অবস্থান মানে যেখানে বস্তুটাকে সে দেখতে পারবে, পর্যবেক্ষক যেই পজিশনটায় বস্তুটাকে দেখতে পারবে, তো সারফেস থেকে এই পজিশনের দূরত্বকে আমি প্রকাশ করি d প্রাইম দ্বারা, যাকে বলা হয় আপাত দূরত্ব। এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা কমেন্টে জানাও, এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা। ওকে, আচ্ছা এতটুকু আমরা বুঝতে পারলাম। ওকে, আচ্ছা তো ডি ড্যাশ বা ডি প্রাইম কি? ডি প্রাইম হচ্ছে এতটুকু দূরত্ব, এই যে ইমেজ, এটাকে আমরা ইমেজ বলি, যেখানে আসলে পর্যবেক্ষক যেই পজিশনটাতে বস্তুকে দেখবে, পর্যবেক্ষক যেই পজিশনটায় বস্তুকে দেখবে এটাকে আমরা ইমেজ বলি। তো সারফেস থেকে ইমেজের দূরত্ব ডি ড্যাশ, সারফেস থেকে বস্তুর দূরত্ব হচ্ছে ডি। সারফেস থেকে আমরা মাপবো, হ্যাঁ এই ডি আর ডি ড্যাশ আমরা কোনখান থেকে মাপবো? সারফেস থেকে আমরা মেজার করব। লিখে নাও, সারফেস থেকে আমরা মেজার করব, সারফেস থেকে আমরা মেজার করব বা হচ্ছে বিভেদ তল থেকে। আচ্ছা এতটুকু আমরা বুঝলাম। ওকে, শিফাত বিন ফাহিম, শিফাত বিন ফাহিম বলছে নাম, থ্যাংক ইউ সো মাচ শিফাত বিন ফাহিম, তোমাকে আমি আগে দেখি নাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তো একটু দেখো, এতটুকু আমরা বুঝলাম ডি আর ডি ড্যাশ। তো এবার আমরা যদি ডি ড্যাশ বের করতে চাই, আপাত গভীরতার ফর্মুলাটা হচ্ছে, তো লিখে নাও, আপাত গভীরতার ফর্মুলা হচ্ছে ডি ড্যাশ সমান হচ্ছে আমাদের ডি ডিভাইডেড বাই মিউ অফ আর। লিখে নাও, ডি ডিভাইড বাই মিউ রিলেটিভ, ডি ডিভাইড বাই মিউ রিলেটিভ বা ডি ডিভাইড বাই মিউ। এটা প্রমাণ আমাদের লাগবে না, প্রমাণ হচ্ছে আমরা জাস্ট ফর্মুলা দেখবো, সিচুয়েশন দেখবো আর ফর্মুলা অ্যাপ্লাই করা শিখবো আমরা এই লাইভ ক্লাসগুলোতে। তো খেয়াল করো, আমি আরেকবার বলি, দেখো তো আমি দেখো কি বললাম, ডি ড্যাশ মানে হচ্ছে আমাদের আপাত দূরত্ব, ডি মানে প্রকৃত দূরত্ব, আর এটা হচ্ছে মিউ আর। তো মিউ আর কে আমরা বলি রিলেটিভ, আপেক্ষিক। দেখে নাও, ইংলিশে হচ্ছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। দেখে নাও, আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, মিউ রিলেটিভ বা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। ওকে, তো ডি ড্যাশ সমান ডি ডিভাইডেড বাই মিউ রিলেটিভ বা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। তো মিউ রিলেটিভ তুমি কিভাবে বের করবা বা মিউ আর তুমি কিভাবে বের করবা সেটা একটু আমরা দেখি। মিউ আর তুমি কিভাবে বের করবা? তো মিউ রিলেটিভ বা মিউ আর বের করার নিয়মটা হচ্ছে মিউ বস্তু ডিভাইডেড বাই কি বলতো, মিউ তোমার পর্যবেক্ষক, মিউ বস্তু ডিভাইড বাই মিউ পর্যবেক্ষক। তো এভাবে তুমি মিউ বস্তু বাই মিউ পর্যবেক্ষক করলে সেখান থেকে তুমি মিউ রিলেটিভ বা হচ্ছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক তুমি বের করতে পারবে। ওকে, খেয়াল করো আমি আরেকবার বলি, ডি প্রাইম বের করার নিয়ম কি? ডি প্রাইম সমান ডি ডিভাইডেড বাই মিউ অফ আর, ডি প্রাইম সমান ডি ডিভাইড বাই মিউ অফ আর, যেখানে ডি প্রাইম মানে আপাত দূরত্ব, মানে ইমেজ থেকে সারফেসের দূরত্ব হচ্ছে আমাদের ডি ড্যাশ, আর ডি হচ্ছে প্রকৃত দূরত্ব, মানে বস্তু থেকে এই সারফেসের দূরত্বকে আমি প্রকাশ করি ডি দ্বারা, বস্তু থেকে সারফেসের দূরত্বকে আমি প্রকাশ করি ডি দ্বারা। তো ডি ড্যাশের ফর্মুলা কি? ডি প্রাইমের ফর্মুলা, ডি ড্যাশ বা ডি প্রাইমের ফর্মুলা হচ্ছে ডি প্রাইম সমান ডি ডিভাইডেড বাই মিউ অফ আর। মিউ অফ আর কে আমরা বলি আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এই মিউ অফ আর আমরা কিভাবে বের করব? মিউ অফ আর হচ্ছে মিউ বস্তু ডিভাইড বাই মিউ পর্যবেক্ষক। মিউ অফ আর সমান মিউ বস্তু সমান মিউ পর্যবেক্ষক। তো এখান থেকে মিউ অফ আর এর মানটা এখানে বসালে তুমি ডি ড্যাশটা বের করতে পারবা। এই যে বললাম আপেক্ষিক প্রতিসরণাঙ্ক হচ্ছে দুইটা প্রতিসরণাঙ্কের ভাগফল, মিউ অফ আর দুইটা প্রতিসরণাঙ্কের ভাগফল, মিউ বস্তু ডিভাইড বাই মিউ পর্যবেক্ষক। বস্তু যে মাধ্যমে থাকে সেই মাধ্যমে প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই পর্যবেক্ষক যে মাধ্যমে সেই মাধ্যমে প্রতিসরণাঙ্ক। ওই দুটো ভাগ করলে তুমি যে ভাগফলটা পাবা সেটা হচ্ছে মিউ অফ আর। এটা এখানে বসাই ডি দিয়ে ভাগ করলে তুমি ডি ড্যাশ বের করতে পারবা। তো আমরা এই রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। তো এখান থেকে আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। তো ম্যাথ প্রবলেমগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, এখান থেকে আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। তো ম্যাথ প্রবলেমগুলো আমরা দেখি। তো দুটো ম্যাথ প্রবলেম সলভ করলে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করে দিব। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা দুটো ম্যাথ প্রবলেম সলভ করি। ওকে, তো আমাদের কোশ্চেন নাম্বার 1 এই রিলেটেড। দেখো, এটা আমাদের হচ্ছে পানি, এটা আমাদের পানি। তো পানির মধ্যে বা বালতি ধরো, বালতি। তো বালতির মধ্যে একদম এই বালতির নিচের বা লোয়ার পয়েন্টে আমাদের কি আছে? কয়েন আছে বা বস্তু আছে। তো
এই জায়গাটায় বস্তু আছে। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের পানি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পানি মাধ্যম। কোশ্চেনে বলা আছে পানির মধ্যে কয়েন আছে। আচ্ছা, এটা আমাদের পানির মধ্যে কয়েন আছে। আর এই কয়েনটাকে উপর থেকে দেখা হচ্ছে। ওকে, পর্যবেক্ষক কোথায় আছে? পর্যবেক্ষক বায়ু মাধ্যমে আছে। তো এটা আমাদের পর্যবেক্ষক, যে পর্যবেক্ষকটা বায়ু মাধ্যম থেকে একদম উপর থেকে আসলে বস্তুটাকে দেখার চেষ্টা করতেছে। ওকে, একদম উপর থেকে বস্তুটাকে দেখার চেষ্টা করতেছে। তো এটা কিন্তু আমাদের সারফেস বা বিভেদ তল। এটা আমাদের সারফেস বা বিভেদ তল। কেন আমরা বললাম সারফেস বা বিভেদ তল? কারণ যে রেখা দুটো মাধ্যমকে সেপারেট করে, এই রেখার নিচে পানি মাধ্যম, এই রেখার উপরে বায়ু মাধ্যম। তো দেখো এই রেখাটা দুটো মাধ্যমকে সেপারেট করতেছে, তাই এই রেখাটাকে আমরা সারফেস হিসেবে কল্পনা করতে পারি। ওকে, তো আমাদের কোশ্চেনে বলা আছে সারফেস থেকে এই যে বস্তুর যে দূরত্ব, সারফেস থেকে এই যে বস্তুর দূরত্ব, সারফেস থেকে বস্তুর দূরত্ব আমাদের কোশ্চেন দেওয়া আছে 24 সেন্টিমিটার। সারফেস থেকে বস্তুর দূরত্বকে আমাদের বলা আছে কত বলতো? বলা আছে 24 সেন্টিমিটার। সারফেস থেকে বস্তুর দূরত্ব আমাদের দেওয়া আছে 24 সেন্টিমিটার। তো আমাদের বের করতে হবে আপাত গভীরতা কত। আমাদের বের করতে হবে আপাত গভীরতা কত। আপাত গভীরতা কত লিখে নাও, আপাত গভীরতা কত, এটা আমাদের কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, তো আমরা সলভ করি। আচ্ছা, তো আমরা সলভ করার চেষ্টা করি। তো এবার আমি আরেকবার বুঝাই কোশ্চেনটা। এটা আমাদের পানি মাধ্যম। তো পানি মাধ্যমের একদম নিচে বস্তু আছে বা কয়েন আছে। তো এই বস্তু থেকে সারফেস বা বস্তু থেকে বিভেদ তলের দূরত্ব হচ্ছে আমাদের 24 সেন্টিমিটার দেওয়া, মানে বস্তুর প্রকৃত অবস্থা। এটা কিন্তু বস্তুর প্রকৃত অবস্থা, মানে অ্যাকচুয়ালি বস্তু এই জায়গাতেই আছে। ওকে, আচ্ছা, আর এই বস্তুটাকে উপর থেকে দেখা হচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের চোখ দিয়ে দেখা হচ্ছে, মানে এটা আমাদের পর্যবেক্ষক। এটা আমাদের কি বলতো? পর্যবেক্ষক। আচ্ছা, তো এবার এই পর্যবেক্ষক এই বস্তুটাকে দেখছে। তো কোশ্চেন হচ্ছে আপাত গভীরতা কত, মানে মাধ্যম চেঞ্জের কারণে আলোর প্রতিসরণ হয়, আর আলোর প্রতিসরণের কারণে এই পর্যবেক্ষক বস্তুকে এই জায়গায় দেখে না, একটু উপরে বা একটু নিচে দেখে, মানে এই জায়গায় দেখে না, চেঞ্জ করে দেখে, হয়তো উপরে দেখে না হয় নিচে দেখে। তো আমরা ওটাই বের করবো, আসলে আমরা ওটাই বের করবো। হ্যাঁ, তো আমরা আপাত গভীরতা বের করতে চাই। তো আমরা সলিউশন দেখি, সলিউশন। তো সলিউশনে আপাত গভীরতার ফর্মুলা কি? আপাত গভীরতার ফর্মুলা ছিল d ড্যাশ সমান d ডিভাইড বাই নিউ রিলেটিভ, d ডিভাইড বাই নিউ রিলেটিভ বা হচ্ছে d ডিভাইড বাই নিউ রিলেটিভ বা হচ্ছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা কি বের করব? d ড্যাশ বের করব। d ড্যাশ মানে আপাত গভীরতা। তো আপাত গভীরতা d মানে প্রকৃত গভীরতা। প্রকৃত গভীরতা মানে কি? যে বস্তুর প্রকৃত অবস্থান থেকে সারফেসের যে দূরত্ব, সারফেস থেকে বস্তুর প্রকৃত অবস্থানের দূরত্ব হচ্ছে আমাদের প্রকৃত গভীরতা, যাকে d দ্বারা প্রকাশ করা হয়। তো আমাদের d এর মানটাই দেওয়া আছে 24 সেন্টিমিটার। আমাদের d এর মানটাই দেওয়া আছে কত বলতো? d এর মানটাই আমাদের দেওয়া আছে 24 সেন্টিমিটার। তো আমরা সলভ করি d এর মান দেওয়া আছে 24 সেন্টিমিটার, এই যে 24 লিখলাম, ডিভাইড বাই মিউ রিলেটিভ। তো মিউ রিলেটিভটাকে বের করে নাও। মিউ রিলেটিভ হচ্ছে আমরা বলছিলাম যে উপরে থাকবে বস্তু যেই মাধ্যমে থাকে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। উপরে হচ্ছে মিউ অফ বস্তু, মানে বস্তু যে মাধ্যমে থাকে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। নিচে হচ্ছে মিউ অফ পর্যবেক্ষক, মানে পর্যবেক্ষক যেই মাধ্যমে থাকে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে মিউ অফ বস্তু, বস্তু কোন মাধ্যমে আছে? বস্তু আছে পানি মাধ্যমে। তো পানি মাধ্যমে প্রতিসরণাঙ্ক কত? 1.33। মিউ বস্তু মানে কি? বস্তু যে মাধ্যমে থাকে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? 1.33 ডিভাইড বাই মিউ পর্যবেক্ষক, মানে পর্যবেক্ষক যে মাধ্যমে আছে তার প্রতিসরণাঙ্ক। পর্যবেক্ষক কোথায় আছে? বায়ু মাধ্যমে। তো বায়ু মাধ্যমে প্রতিসরণাঙ্ক হচ্ছে 1। তো এখান থেকে আমরা মিউ রিলেটিভের ভ্যালু পাবো 1.33। এখান থেকে আমরা মিউ রিলেটিভের ভ্যালু পাবো কত? 1.33। তো এই মানটা এখানে বসাই দেই 1.33। তোমরা উত্তরটা বলো তো, d প্রাইমের ভ্যালু কত আসবে? খুব সহজ ম্যাথ প্রবলেম। উত্তরটা আসবে, यस ম্যাক্সিমাম উত্তর দিয়ে দিছো, यस 18.04 সেন্টিমিটার। 18.04 সেন্টিমিটার বা 18 সেন্টিমিটার একই কথা। 18.04 সেন্টিমিটার বা 18 সেন্টিমিটার একই কথা। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। ওকে, এক নাম্বার ম্যাথ মানে হচ্ছে d ড্যাশ 18.04 সেন্টিমিটার
ডি ড্যাশ মানে আপাত গভীরতা। আপাত গভীরতা আমরা মেজার করব কোনখান থেকে? আপাত গভীরতা আমরা মেজার করব হচ্ছে সারফেস থেকে। তাহলে সারফেস থেকে কতটুকু গভীরে? সারফেস থেকে হচ্ছে 18.04 সেন্টিমিটার গভীরে না? তাহলে সারফেস থেকে 18.04 সেন্টিমিটার গভীরে আমরা কি দেখতে পারবো? আমরা বস্তুটাকে দেখতে পারবো। মেইনলি এই জায়গায় আসলে বস্তুটাকে দেখা যাবে। এটা হচ্ছে বস্তুর আপাত অবস্থা, এটা হচ্ছে বস্তুর আপাত অবস্থান। আপাত অবস্থান মানে যেই জায়গায় অ্যাকচুয়ালি বস্তুটাকে সে দেখতে পারবে, যে জায়গায় দেখতে পারবে। এবং সারফেস থেকে এই আপাত অবস্থানের দূরত্বটা আমরা বের করছিলাম 18.04। 18.04 সেন্টিমিটার আসলে এতটুকু। হ্যাঁ, সারফেস থেকে যেখানে কয়েন সে দেখতে পারবে, পর্যবেক্ষক যেই পজিশনটায় কয়েন দেখতে পারবে তার দূরত্ব হচ্ছে 18.04 সেন্টিমিটার। এটা আমরা বের করলাম। ওকে, সারফেস থেকে বস্তুর দূরত্ব 24 সেন্টিমিটার, সারফেস থেকে আপাত অবস্থানের দূরত্ব আমরা বের করলাম কষ্ট করে 18.04 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তো এটা গেল আমাদের এক নাম্বার ম্যাথ। আমরা পরের ম্যাথটা দেখি। আমরা আরেকটা ম্যাথ প্রবলেম করে আমাদের আজকের ক্লাসটা শেষ করে ফেলবো। দেখো কোশ্চেন নাম্বার 2 আমাদের হচ্ছে এই টপিকের কোশ্চেন নাম্বার 2। এই টপিকের আচ্ছা, আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাবে মানে কথা হচ্ছে যে আলো। আচ্ছা, আমি এই ম্যাথটা দেখাই তাহলে বুঝতে পারবা। এই ম্যাথটা দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। এই ম্যাথটা দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, এই ম্যাথটা আলো আসলে বস্তু থেকে পর্যবেক্ষকের দিকে যাবে। মানে পর্যবেক্ষক মানে যে দেখছে, বস্তু থেকে আলো পর্যবেক্ষকের চোখে যাবে। হ্যাঁ, বস্তু থেকে আলো পর্যবেক্ষকের চোখে যাবে। তুমি একটা বস্তুকে দেখো কেন? কারণ বস্তু থেকে আলোক রশ্মি তোমার চোখে আসে, তাই জন্য তুমি বস্তুটাকে দেখতে পারো। ওকে, আচ্ছা। হ্যাঁ, ফয়সাল আহমেদ তোমার কোশ্চেনের উত্তর দিলাম। হ্যাঁ, তো কোশ্চেন নাম্বার 2 দেখো। কোশ্চেন নাম্বার 2, তো কোশ্চেন নাম্বার 2টা কেমন? কোশ্চেন নাম্বার 2টা হচ্ছে আমাদের আমাদের একটা নদী, খেয়াল করো। নদীর মধ্যে কি থাকে বলো তো? নদীর মধ্যে মাছ থাকে। ধরো এটা আমাদের নদী, তো নদীর মধ্যে হচ্ছে মাছ আছে। ধরো এই আমাদের নদী, নদীর মধ্যে খেয়াল করো এই আমাদের নদী, নদীর গভীরে কোন একটা পজিশনে মাছ আছে। ওকে, ফিশ বা মাছ ধরলাম। এই পজিশনটায় এই জায়গাটায় মাছ আছে। তো খেয়াল করো এই জায়গাটায় ধরো একটা মাছ, আমার আঁকা ভালো না তো, ওইটা ধরো আমাদের মাছ। হ্যাঁ, মাছ। আচ্ছা, আর এই মাছের একদম উপর বরাবর এই জায়গায় ধরো পাখি আছে। পাখি, এটা হচ্ছে আমাদের পাখি, এটা হচ্ছে আমাদের পাখি। হ্যাঁ, এটা আমাদের পাখি। তো আমাদের কোশ্চেনে বলা যে এটা আমাদের বিভেদ বা সারফেস, কিন্তু কারণ পাখিটা বায়ু মাধ্যমে আছে আর মাছটা পানি মাধ্যমে আছে। পাখিটা বায়ু মাধ্যমে আছে আর মাছটা হচ্ছে তোমার, হ্যাঁ, মাছটা কোন মাধ্যমে আছে? পানি মাধ্যমে আছে। হ্যাঁ, যেই রেখা দুটো মাধ্যমকে সেপারেট করে এই রেখাটাকে আমরা বলি বিভেদ তল। এটাকে আমরা বলতে পারি হচ্ছে বিভেদ তল, কারণ এই রেখাটা দুটো মাধ্যমকে সেপারেট করছে। আচ্ছা, তো কোশ্চেন আর আমাদের বিভেদ তল সারফেস থেকে এই পাখির দূরত্ব, সারফেস থেকে এই পাখির দূরত্ব আমাদের বলা 18 সেন্টিমিটার, মানে প্রকৃত অবস্থা। হ্যাঁ, এটা হচ্ছে পাখির প্রকৃত অবস্থা। এটা হচ্ছে পাখির প্রকৃত অবস্থা। ওকে, পাখির কি অবস্থা? প্রকৃত অবস্থা। আচ্ছা, তো সারফেস থেকে পাখির দূরত্ব আমাদের দেওয়া আছে 18 সেন্টিমিটার। মানে এটা আসলে ডি এর মান। এটা আসলে কার মান বলো তো? ডি এর মান, প্রকৃত অবস্থা। তো যাই হোক, তো আমাদের কোশ্চেনটা হচ্ছে যে মাছটি পাখিটিকে কোথায় দেখবে? 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 তো আমাদের এটাও দেওয়া, সারফেস থেকে এই মাছের দূরত্ব দেওয়া হচ্ছে আমাদের। সারফেস থেকে এই মাছের দূরত্ব সে ফর एग्जांपल দেওয়া 20 সেন্টিমিটার। সারফেস থেকে এই মাছের দূরত্ব আমাদের দেওয়া হচ্ছে 20 সেন্টিমিটার। সারফেস থেকে এই মাছের অ্যাকচুয়াল দূরত্ব বা প্রকৃত দূরত্ব দেওয়া 20 সেন্টিমিটার। আর সারফেস থেকে এই পাখির দূরত্ব বা প্রকৃত দূরত্ব, এটা হচ্ছে মাছের প্রকৃত অবস্থান। এগুলো হচ্ছে প্রকৃত। হ্যাঁ, প্রকৃত পক্ষে মানে অ্যাকচুয়ালি বা সত্যি মাছটা এই জায়গায় আছে, সত্যি পাখিটা এই জায়গায় আছে। তো সারফেস থেকে এই পাখির ডিসটেন্সটুকু দেওয়া 18 সেন্টিমিটার, বা সারফেস থেকে সত্যি পাখির দূরত্ব দেওয়া 18 সেন্টিমিটার। আর সারফেস থেকে হচ্ছে সত্যি এই মাছের প্রকৃত দূরত্ব দেওয়া কত বলো তো? 20 সেন্টিমিটার। তো দুইটা ম্যাথ। একটা ম্যাথ হচ্ছে মাছটি পাখিটিকে কোথায় দেখবে, এটা একটা ম্যাথ। আর 2 নাম্বার ম্যাথ হচ্ছে পাখিটি মাছটিকে কোথায় দেখবে।
পাখিটি মাছটিকে কোথায় দেখবে, পাখিটি মাছটিকে কোথায় দেখবে, দুটা ম্যাথ। ওকে, পাখিটি মাছটিকে কোথায় দেখবে, এই দুটা ম্যাথ। হ্যাঁ, তো একটা হচ্ছে মাছটি পাখিটিকে কোথায় দেখবে, আর হচ্ছে পাখিটি মাছটিকে কোথায় দেখবে। ওকে, পাখিটি মাছটিকে কোথায় দেখবে, তো এটা আমি করাই দিব, এটা আমি সিডব্লিউ মানে ক্লাস 1 এখনই করাই দিচ্ছি। আর এটা 2 নাম্বারটা হচ্ছে এইচডব্লিউ, বাসায় করবা। 2 নাম্বারটা এইচডব্লিউ, বাসায় করবা, পাখিটি মাছটিকে কোথায় দেখবে। ওকে, এটা হচ্ছে বাসায় তোমরা সলভ করবা। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, এবার সেটা হচ্ছে এটা হচ্ছে পাখি। হ্যাঁ, মনে মনে ভেবে নিও যে পাখি, মনে মনে ভেবে নিও যে পাখি। আচ্ছা, শিওরলি উপরে দেখবে একজন কমেন্ট করছে, মানে কতটুকু দূরত্বে দেখবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। হ্যাঁ, মাছটি পাখিটিকে কোথায় দেখবে। আচ্ছা, শিওরলি আকাশে দেখবে নাকি। আচ্ছা, তো দেখো এটা আমরা এখন সলভ করি, এটা আমরা একটু সলভ করি, সলিউশনে চলে যাই। সলিউশনে তো আমাকে প্রথম যে কোশ্চেনটা, প্রথম কোশ্চেনে বলছে মাছটি পাখিটিকে কোথায় দেখবে। মাছটি পাখিটিকে কোথায় দেখবে মানে কে দেখছে, মাছ দেখছে, কাকে দেখছে, পাখিকে দেখছে। কে দেখছে, মাছ দেখছে, কাকে দেখছে, পাখিকে দেখছে। তো যে দেখছে মানে দেখা করো, মাছ পাখিকে দেখতেছে, তাহলে মাছ হচ্ছে আমাদের কি বলতো, পর্যবেক্ষক। তাহলে মাছ আমাদের কি বলতো, মাছ হচ্ছে আমাদের পর্যবেক্ষক। আর পাখিকে দেখতেছে মানে পাখি হচ্ছে আমাদের বস্তু। পাখি কি আমাদের বলতো, পাখি হচ্ছে আমাদের বস্তু। যেহেতু মাছ এই পাখিটাকে দেখতেছে, তাই মাছ হচ্ছে পর্যবেক্ষক, পাখি হচ্ছে বস্তু। যদি এমন হতো পাখি মাছকে দেখতেছে, তাহলে পাখি হতো পর্যবেক্ষক আর মাছ হতো কি বলতো, বস্তু। যেহেতু প্রথম কোশ্চেনে মাছ পাখিকে দেখতেছে, তাই মাছ হচ্ছে পর্যবেক্ষক আর পাখি কি বলতো, বস্তু। পাখি কি বলতো, পাখি হচ্ছে বস্তু। ওকে, তাহলে এবার আমরা সলিউশন নাম্বার 1 নাম্বারটায় যাই। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, আমরা 1 নাম্বারে কি বলছে, এই মাছ এই পাখিটাকে কোথায় দেখবে। তাহলে পর্যবেক্ষক হচ্ছে মাছ আর পাখি হচ্ছে আমাদের বস্তু। এটা হচ্ছে বস্তুর প্রকৃত অবস্থান। তাহলে দেখো, সারফেস থেকে আমরা মাপবো, সারফেস থেকে পাখির সত্যি দূরত্ব কত, 18 সেন্টিমিটার। তো সত্যি দূরত্বকে আমি প্রকাশ করি ডি দ্বারা, তো ডি এর ভ্যালু কত, 18 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তো আমরা ডি ড্যাশ বের করি। ডি ড্যাশ হচ্ছে আপাত দূরত্ব। আপাত দূরত্ব মানে কি, আপাত দূরত্ব মানে মাছটা পাখি থেকে কতটুকু দূরত্বে দেখবে। মাছটা এই পাখিটাকে কিন্তু এই জায়গায় দেখবে না, মানে এই সারফেস থেকে 18 সেন্টিমিটার দূরেই দেখবে না, সে আসলে কোন জায়গায় দেখবে এটা আমরা বের করব। ডি ড্যাশ, ডি ড্যাশ মানে কি, এই মাছ এই পাখিটাকে সারফেস থেকে কতটুকু দূরত্বে দেখবে। ডি ড্যাশ মানে কি, মাছ এই পাখিটাকে সারফেস থেকে কতটুকু দূরত্বে দেখবে। সারফেস থেকে কতটুকু দূরত্বে দেখবে সেটা হচ্ছে আমাদের ডি ড্যাশ, সারফেস থেকে। আচ্ছা, তাহলে আমরা ডি ড্যাশটা বের করতে চাই। তো ডি ড্যাশ সমান ডি ডিভাইডেড বাই, ডি ড্যাশ সমান ডি ডিভাইডেড বাই মিউ রিলেটিভ বা মিউ আর। তো এখান থেকে আমরা ডি ড্যাশ বের করি, ডি ড্যাশ সমান ডি, ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে 18 মিউ আর। মিউ আর মানে মিউ রিলেটিভ, তো মিউ আরটা আমরা বের করি। তো মিউ আর আমরা বের করতে পারি মিউ আর। তো মিউ আর এর ফর্মুলা কি ছিল, মিউ আর এর ফর্মুলা মিউ বস্তু মানে বস্তু যেই মাধ্যমে থাকে তার প্রতিসরণাঙ্ক, আর মিউ পর্যবেক্ষক মানে পর্যবেক্ষক যে মাধ্যমে থাকে তার প্রতিসরণাঙ্ক। পর্যবেক্ষক কোন মাধ্যমে আছে, পর্যবেক্ষক পানি মাধ্যমে আছে। আর পাখি কোন মাধ্যমে আছে, পাখি বায়ু মাধ্যমে আছে। তাহলে খেয়াল করো, মিউ আর সমান লিখতে পারবো মিউ বস্তু, বস্তু কোন মাধ্যমে আছে, বস্তু কোন মাধ্যমে আসে, বাতাস মাধ্যমে। আর বাতাসের প্রতিসরণাঙ্ক কত, 1 ডিভাইডেড বাই পর্যবেক্ষক কোন মাধ্যমে আছে, পর্যবেক্ষক পানি মাধ্যমে আছে। তাহলে পর্যবেক্ষকের ভ্যালু কত হবে, 1.33। তাহলে দেখো তো এখান থেকে মিউ রিলেটিভ কত আসে, 1 ডিভাইড বাই 1.33। তো আমাকে ডি ড্যাশের মানটা বলো তো, ডি ড্যাশের মানটা কত আসে, ডি ড্যাশের মানটা কত আসে একটু আমাকে বলো। ডি ড্যাশের মানটা এক্স্যাক্টলি ইশরাত জাহান লিয়ানা, শিফাত বিন ফাহিম, রোমানা, সুলতানা শিমুল, তাহমিদ, ড্যানিয়েল, ফারজানা, ফেরদৌস, পপি, আসিফুজ্জামান, মিতুল, সাদি মাহমুদ খান, প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছে, প্রত্যেকেই। এবং ইভেন্চুয়ালি শাহ আলম সবার আগেই সঠিক উত্তর দিয়েছিল। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে 23.94 সেন্টিমিটার। কেউ যদি 24 সেন্টিমিটার লেখো সমস্যা নেই, কেউ যদি 24 সেন্টিমিটার লেখো তাও সমস্যা নাই। তাহলে ডি ড্যাশের ভ্যালু কত, 24 সেন্টিমিটার বা 23.94 সেন্টিমিটার। ডি ড্যাশ মাপবো কোনখান থেকে, সারফেস থেকে। সারফেস থেকে আমরা ডি ড্যাশটা মাপি, তার মানে সারফেস থেকে পাখির প্রকৃত দূরত্ব 18
18 সেন্টিমিটার, আর সারফেস থেকে পাখিটাকে দেখা যাবে কোথায়, এই জায়গায়, মোটামুটি পাখিটাকে এই জায়গায় দেখা যাবে, পাখিটাকে মাছ এই জায়গায় দেখবে, আর সারফেস থেকে এই পাখির দূরত্বকে আমরা বলতে পারি 24 সেন্টিমিটার। এই 24 সেন্টিমিটারটা হচ্ছে আমাদের ডি ড্যাশ। পাখিটা সত্যি সত্যি আছে সারফেস থেকে 18 সেন্টিমিটার দূরে, আর পাখিটাকে মাছ দেখতে পারবে সারফেস থেকে, দেখো আরো পিছনে, হ্যাঁ দেখতেছো, আরো পিছনে, ওকে, আরো পিছনে মানে হচ্ছে কত সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, ওকে, মানে এই জায়গায় মোটামুটি 18 থেকে 24 বড় হবে না, তো মোটামুটি এই জায়গাটায় পাখিটাকে দেখতে পারবে, এই মাছ পাখিটাকে এই জায়গায় দেখতে পারবে। অ্যাকচুয়ালি পাখিটা আছে কোন জায়গায়, এই জায়গায়, অ্যাকচুয়ালি পাখিটা আছে কোন জায়গায়, এই জায়গায়, ওকে। আচ্ছা, তাহলে এবার ওকে, এতটুকু আমরা বুঝলাম, এতটুকু আমরা বুঝলাম। সেকেন্ড ম্যাথটা করবা কিভাবে? সেকেন্ড ম্যাথটা হচ্ছে পাখিটাকে তুমি অবজারভার ধরবা, পাখিটাকে তুমি পর্যবেক্ষক ধরবা, আর মাছটাকে তুমি কি করবা, বস্তু ধরবা। আর অবশ্যই কি হচ্ছে এখানে বলতো, যেহেতু পর্যবেক্ষক মাছ আর যেহেতু সে পাখিকে দেখতেছে, তাহলে আলোক রশ্মি পাখি থেকে কোথায় যাচ্ছে বলতো, আলোক রশ্মি পাখি থেকে মাছের দিকে আপতিত হচ্ছে। আলোক রশ্মি পাখি থেকে মাছের চোখে আপতিত না হলে তো আসলে মানে আলোক রশ্মি পাখি থেকে আপতিত হয়ে মাছের চোখে প্রতিসরিত হচ্ছে, পাখি থেকে আলোক রশ্মি এই মাছের চোখে আসতেছে, কারণ বস্তু থেকে আলোক রশ্মি পর্যবেক্ষকের চোখে আসলে পরেই বস্তুটাকে দেখা যায়, ওকে। তো এটা হচ্ছে আমাদের কথা। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই। হ্যাঁ, আমরা ভালো করে বুঝতে পারলাম কিনা একটু কমেন্টে জানাও, তারপরে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করি। আমরা সেকেন্ড ক্লাসে ইনশাআল্লাহ, সেকেন্ড ক্লাসে আমরা লাইফ 3 তে যেটা সরি থার্ড ক্লাসে আমরা ইনশাআল্লাহ গোলীয় দর্পণ, লেন্স, ইনশাআল্লাহ ওই টাইপের টপিকে আমরা চলে যাব। হ্যাঁ, তো আমরা আলোর এখন পড়তেছি বর্তমানে আলোর প্রতিসরণ, ওকে। সমতল মানে বুঝতেছো না, বিভেদ তলটা সোজা, সমতল মানে কি, বিভেদ তলটা একদম প্লেন, তো প্লেন বিভেদ তলে আমরা আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করছিলাম। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে গোলীয় দর্পণ, গোলীয় তল, আস্তে আস্তে করে লেন্স, তারপর লেন্সের আলোক যন্ত্র, প্রত্যেকটা টপিক নিয়ে আমরা ইনশাআল্লাহ ডিটেইলস আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।